আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম আমাদের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের লেকচার 2তে। এই লেকচারটিতে আমরা বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করার আগে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে হবে, যেটার নাম হচ্ছে জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা টপিকটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট জারণ বিজারণ বিক্রিয়া করার জন্য। তো এর আগে শুরুতে আমরা এখন জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। জারণ সংখ্যাটা কি আসলে বেসিক্যালি জারণ সংখ্যার ইংলিশ হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারটা বেসিক্যালি কি দেখো, অনেকে এটা অনেকভাবে সংজ্ঞায়িত করে, বাট এটা আমরা বেসিক্যালি মূল যেভাবে সংজ্ঞায়িত করব যে কোনো যৌগ গঠনের সময় কোনো একটা মৌল বা পরমাণুর যতগুলো ইলেকট্রন ত্যাগ করা বা গ্রহণ করার প্রবণতা থাকে সেই নাম্বারটাকে আমরা বলতেছি জারণ সংখ্যা। অর্থাৎ এখানে এমন না যে কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দিবে বা ইলেকট্রন গ্রহণ করে দিবে, ইলেকট্রন গ্রহণ করবে, এমন ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে এমন যে ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা থাকবে, সেই ইলেকট্রন ত্যাগ করতেও পারে নাও করতে পারে, আবার সেই ইলেকট্রন গ্রহণ করতেও পারে আবার নাও করতে পারে। এই যে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, সেই নাম্বারটাকে আমি বলতেছি জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিই। সিম্পলি ধরো হচ্ছে আমি এখানে লিখলাম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এইটা কি একটা যৌগ। তো এই যৌগ গঠন করার জন্য সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে করছে তো এইখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের চার্জ হয়েছে +1, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ হয়েছে -1। এই যৌগটাতে সোডিয়ামের জারণ নাম্বার হচ্ছে +1 আর ক্লোরিনের জারণ নাম্বার হচ্ছে -1। এখানে তো আমি বুঝলাম যে যৌগ গঠনের সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় আর যতগুলো ইলেকট্রন গ্রহণ হয় সেই নাম্বারটা হচ্ছে জারণ সংখ্যা। সব ক্ষেত্রে কি তোমার ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হচ্ছে? এটা তো বেসিক্যালি শুধুমাত্র আয়নিক যৌগের ক্ষেত্রে হয় ভাইয়া। তাহলে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা সমযোজী যৌগের ক্ষেত্রে কী হবে? ধরো আমি তোমাকে একটা উদাহরণ লিখলাম, সাপোজ CH4 মিথেন। এই যে মিথেনে দেখতে পাচ্ছ, তুমি যদি জানো যে সামনে জানতে পারবা মিথেনের জন্য কার্বনের জার্মান হয়ে থাকে +4 আর হাইড্রোজেনের জার্মান হয়ে -1। তো এখানে যেহেতু হাইড্রোজেন চারটা, তো চারটা হাইড্রোজেনের জন্য হবে -1 × 4 অর্থাৎ -4। এই যে তাহলে +4 আর -4 ইকুয়াল টু পুরা যৌগের জারণ মান হলো কি 0। তো একটা জিনিস চিন্তা করো ভাইয়া, আমরা তো জানি CH4 মিথেন এটা কি একটা সমযোজী যৌগ না? তো সমযোজী যৌগে কি ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন গ্রহণ হয়ে থাকে? না, এখানে কি হয়ে থাকে, ইলেকট্রন শেয়ার হয়ে থাকে। তাহলে দেখো এইখানে কিন্তু আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে কার্বনের জারণ মান +4, হাইড্রোজেনের জারণ মান -1। তো এটা কীভাবে সম্ভব? বেসিক্যালি এইখানে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে এইটা একটা সমযোজী যৌগ। এই সমযোজী যৌগে কার্বনের 4টা ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা থাকে। কার্বনের 4টা ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা থাকে, যার কারণে আমি এই মিথেন বা CH4 যৌগে কার্বনের জারণ মান হয়েছে +4। আর এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে, অর্থাৎ একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা থাকে। তো যার কারণে আমি বলতে পারি হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1, চারটা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1 × 4 -4। তো এইটাই হচ্ছে তোমার জারণ নাম্বার। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে হবে, ডাজন্ট ইভেন ম্যাটার। ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার একটা প্রবণতা থাকতে হবে বা একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, সেটাকে আমি বলতেছি জারণ নাম্বার। এটা ইলেকট্রন ত্যাগ করতেও পারে নাও করতে পারে, বাট প্রবণতা থাকতে হবে। মানে এই মিথেনে দেখলাম কার্বনের 4টা ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা থাকে, তো যার কারণে তার জারণ মান হয়েছে +4। আর আয়নিক জগতে দেখলাম সে ইলেকট্রন ত্যাগই করে দিচ্ছে আর আরেকজন অধাতু সেই ইলেকট্রন গ্রহণই করে ফেলতেছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এটাই হচ্ছে জারণ সংখ্যার বেসিক। এটাই কি ভাইয়া জারণ সংখ্যার বেসিক? ওকে। তো এখন আমাদের জারণ সংখ্যা কোন পরমাণুগুলোর জারণ সংখ্যা কেমন হয়ে থাকে সেটা একটা জানতে হবে। তোমরা দেখবা বইয়ের একটা চার্ট দেয়া আছে। তো ওই চার্ট অনুযায়ী ওই চার্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যেন আমরা জারণ বিজারণ বিক্রিয়া করতে অনেক হেল্প করবে এই চার্টটা। এবং জানতেও পারবো যে কোন পরমাণুগুলো জারণ মান আসলে কেমন হয়ে থাকে বা কত হয়ে থাকে। তো এই চার্টের কিছু অংশ আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি। চার্টের কিছু অংশ বলতে একদম ইম্পর্টেন্ট যেই জিনিসপাতিগুলো এখানে আমি লিখে দিয়েছি। তো সবার আগে আমরা যে পয়েন্টটা পড়বো, যে এটা লিখে দেওয়া আছে, নিরপেক্ষ বা মুক্ত অবস্থায় কোনো মৌলের
এবং যৌগের মোট জারণ মানটা হয়ে থাকে 0। নিরপেক্ষ বা মুক্ত অবস্থায় মানে কি, মানে ধরো একটা নর্মাল একটা পরমাণু আছে এই যে বা মৌল আছে, সাপোজ এটা শুধু সোডিয়াম, এ এখনো যৌগ গঠন করে নাই, শুধু সোডিয়াম, এ এখনো যৌগ গঠন করে নাই, তো এর জারণ মানটা হবে 0। এর জারণ মানটা কি হয়ে যাবে 0, যেমন আমরা এখানে লিখছি যে এই যে সোডিয়াম, তার জারণ মান কি 0, কারণ সে এখনো যৌগ গঠন করে নাই, মুক্ত অবস্থায় আছে, তার সাথে অন্য কোনো কারো বন্ধন নাই, তো এর জারণ মান হবে 0। আবার জিঙ্ক, এই জিঙ্কেরও জারণ মান হবে 0, কারণ সেও মুক্ত অবস্থায় আছে। আর যৌগের মোট জারণ মান মানে কোনো একটা কম্পাউন্ড বা যৌগের টোটাল জারণ মানটা হয়ে থাকে 0। যেমন আমরা এখানে দেখলাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড পুরো যৌগের জারণ মান কত হবে 0। এই যে +1 থেকে 1 বাদ দিলে -1 বাদ দিলে কত হয় 0। আবার এখানে দেখতে পাচ্ছ যে CH4 মিথেন, এখানে কার্বনের জারণ মান +4, একটা হাইড্রোজেনের জারণ মান -1, তাহলে চারটা হাইড্রোজেনের কত -1 × 4, তাহলে -4, তাহলে এই যে +4 থেকে -4 যদি ক্যালকুলেশন করে কত আসে 0, তাহলে এই মিথেন পুরা যৌগটার জারণ মান কি 0, সোডিয়াম ক্লোরাইড পুরা যৌগটার জারণ মান কি 0। আবার এখানে দেখতে পাচ্ছ HCl লিখছি, হাইড্রোজেনের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, তাহলে পুরা যৌগটার মোট জারণ মান কত হলো 0। আবার NaCl সেম আমরা দেখলাম মোট জারণ মানটা কি 0। আবার নাইট্রোজেনের জারণ মান কত এখানে 0, কারণ নাইট্রোজেন এখানে মুক্ত অবস্থায় আছে। ওকে, আচ্ছা পরের টপিকটাতে আসি, আমরা পরের পয়েন্টটাতে আসি যে ক্ষার ধাতুদের জারণ মান হয়ে থাকে +1। ক্ষার ধাতুদের জারণ মান কত হয়ে থাকে +1। ক্ষার ধাতু কোনগুলা, ওই যে গ্রুপ 1-এর মৌলগুলো আমরা পর্যায় সারণীতে যেগুলো পড়লাম, যে তোমার লিন 1-এর রুবি ছিঁচে ফেলে লিথিয়াম, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো জারণ মান কী হয়ে থাকে +1, কারণ তারা নর্মালি একটা ইলেকট্রনের ত্যাগ করে, তো যার কারণে তাদের জারণ মান হয়ে থাকে +1 বা একটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম ফ্লোরাইড, এখানে সোডিয়ামটা ক্ষার ধাতু, তার জারণ মান হয়ে থাকে +1। পটাশিয়াম ক্লোরাইড, এখানে ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম +1। লিথিয়াম ক্লোরাইড, এখানে তোমার ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম, তার জারণ মান কত +1। পরবর্তীতে আমরা দেখতেছি মৃৎ ক্ষার ধাতু, এটা কি গ্রুপ 2-এর মৌলগুলা, গ্রুপ 2-এর মৌলগুলোর কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা থাকে, তো যার কারণে আমি বলতে পারি মৃৎ ক্ষার ধাতুর জারণ মান হয়ে থাকে +2। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়াম জারণ মান হচ্ছে +2। ক্যালসিয়াম ফ্লোরাইড, এখানে ক্যালসিয়ামের জারণ মান দেখতে পাচ্ছি +2। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের জারণ মান দেখতে পাচ্ছি +2। এখানে কিন্তু সবগুলোই মৃৎ ক্ষার ধাতু, তাই না? এই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, আমরা পর্যায় সারণীতে পড়ছিলাম বিরিয়ানি দিয়ে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে মোগলাই, কাবাব হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে এস আর হচ্ছে স্ট্রনশিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম, আর রাখো দিয়ে হচ্ছে Ra রেডিয়াম, এদের জারণ মান কী হবে +2, কারণ তারা মৃৎ ক্ষার ধাতু। এরপরে আমরা 3 নম্বর পয়েন্টটাতে আসি, বলে দিয়ে আসছে যে ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ মান হয়ে থাকে -1। ধাতব হ্যালাইড মানে কি, মানে ধাতুর সাথে একটা হ্যালোজেন মৌল থাকবে, ধাতুর সাথে একটা হ্যালোজেন মৌল থাকবে। আর হ্যালোজেন কোনগুলো আমরা জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যানোসিন, এগুলোর কথা বলছে। তো তাদের জারণ মান বেসিক্যালি -1 হয়ে থাকে, কেন? কারণ তাদের একটা ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা থাকে, তো তাদের বেসিক্যালি -1 হয়ে থাকে। তো ধাতব হ্যালাইড এখানে বুঝাইছে ধাতুর সাথে হ্যালোজেন যোগ করে যেই যৌগটা গঠিত হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম একটা ধাতু, আর ফ্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল, তো ধাতব হ্যালাইড। এখানে দেখতে পাচ্ছি যে হ্যালোজেনটা আছে, এই হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, তার জারণ মান -1। আবার এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, তো ক্যালসিয়াম একটা ধাতু আর ক্লোরিন একটা অধাতু, তো এটা একটা হ্যালোজেন, তো এই হ্যালোজেনের জারণ মান এখানে দেখতে পাচ্ছি -1। ক্যালসিয়ামের তো আমরা জানি +2, তো এই পুরা যৌগের জারণ মান কত করতে হবে 0 বানাতে হবে। তো 0 বানাতে হলে তোমার একটা ক্লোরিনের জারণ মান হয়ে থাকে -1, দুইটা ক্লোরিনের জারণ মান হবে -1 × 2 অর্থাৎ -2, তাহলে পুরা যৌগের জারণ মানটা কি হয়ে গেল 0 হয়ে গেল। ওকে, তো 4 নম্বর পয়েন্টটাতে আসি, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ধাতুদের জারণ মান হয়ে থাকে পজিটিভ, অধাতুদের জারণ মান হয়ে থাকে নেগেটিভ। এটা কিন্তু আমরা সিম্পলি বুঝি, কারণ ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, যার কারণে তাদের জারণ মানটা ইউজুয়ালি পজিটিভ হয়ে থাকে, অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে, যার কারণে তাদের জারণ মানটা কী হয়ে থাকে ইউজুয়ালি নেগেটিভ হয়ে থাকে। ওকে, যেমন এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম একটা ধাতু, তার জারণ মান +1, ক্লোরিন একটা অধাতু, তার জারণ মান -1, ম্যাগনেসিয়াম একটা ধাতু, তার জারণ মান +2, অক্সিজেন একটা অধাতু, তার জারণ মান -2। পরবর্তী আমরা পয়েন্টটাতে যাই, 5 নম্বর পয়েন্ট, যে যৌগমূলকদের 4 সংখ্যাটাই তাদের জারণ নাম্বার। মানে আমরা যে যৌগমূলকগুলো পড়ছি না অনেকগুলো, যেমন কার্বনেট, সালফেট, ফসফেট, নাইট্রেট, নাইট্রাইট, তারপরে হচ্ছে তোমার
আরও অনেক টাইপের হাইড্রোজেন কার্বনেট, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, এগুলো আমরা পড়ছি না, এগুলো কি যৌগমূলক বা রেডিকেল। এগুলো কিন্তু যৌগ না, এগুলো যৌগমূলক। এমন পরমাণু গুচ্ছ যারা তোমার হচ্ছে আয়নের মতো আচরণ করে, এগুলোকে আমরা যৌগ বলি না, যৌগমূলক বলি, কারণ তাদের উপর চার্জ থাকে। তো যৌগমূলক যারা আছে তাদের চার্জ নাম্বারটাই হবে তাদের কি জারণ নাম্বার। যেমন দেখতে পাচ্ছি সালফেট, তার চার্জ কত -2, তাহলে তার জারণ মানটাও হবে -2। অ্যামোনিয়াম, তার চার্জ কত +1, তার মানে তার তোমার জারণ মানটাও হবে +1। ওকে, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু খেয়াল রাখতে হবে। পরবর্তী আমরা যে পয়েন্টটা দেখব যে হাইড্রোজেনের জারণ মান বেসিক্যালি দুইটা হয়ে থাকে, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে দুইটা হয়ে থাকে, একটা +1 একটা -1। অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগ করারও প্রবণতা থাকে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে। তার আগে তোমাকে একটা বলে নিই যে কখন +1 কখন -1 হবে। একটা সহজ কথা আমি তোমাকে বলে দিই, এটা মাথায় রাখবা, সারা জীবন মনে থাকবে। যে ভাইয়া মনে রাখবা কোনো একটা যৌগের ডান সাইডে যে মৌলগুলো আছে তাদের জারণ মান হয় নেগেটিভ, বাম সাইডেরগুলার জারণ মান হয়ে থাকে পজিটিভ। উল্টা কেস আর কি। যেমন দেখো জিনিসটা খুবই মজাদার। এই দেখো আমি এখানে লিখলাম অ্যামোনিয়া। এই যৌগের এই যৌগের হচ্ছে তোমার রাইট সাইডটা কোনটা, এটা না? আর হচ্ছে লেফট সাইডটা কি? এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তো রাইট সাইডটা মনে রাখবা সবসময় নেগেটিভ হয়ে থাকে এবং লেফট সাইডটা হয়ে থাকে সবসময় পজিটিভ। মানে উল্টা কাজ করতেছে এখানে। রাইটেরটা পজিটিভ হওয়ার কথা ছিল, বাট এখানে পজিটিভ হবে না, উল্টা। তোমার রাইট সাইডটা হবে নেগেটিভ, লেফট সাইডটা হবে কি পজিটিভ। এই জিনিসটা যদি বুঝো তাহলে বুঝতে পারবা এটা শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে না, এটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে রাইট সাইডটার যে মৌল থাকে ওই মৌলের জারণ মান থাকে নেগেটিভ, আর লেফট সাইডে যে মৌলটা থেকে তার জারণ মান হয় পজিটিভ। তুমি সব ক্ষেত্রে দেখবা, সব ক্ষেত্রে। যেমন দেখো আমি এতক্ষণ দেখলাম না সোডিয়াম ফ্লোরাইড, এখানে ফ্লোরিন জারণ মান কিন্তু -1, কারণ এটা রাইট সাইডে আছে। ক্লোরিন এখানে কিন্তু জারণ মান -1, এখানেও -1। অক্সিজেন এখানেও কিন্তু -1। হাইড্রোজেন এখানেও কিন্তু, হাইড্রোজেনের জারণ মান কি -1। এখানে কিন্তু আমি যৌগমূলকটার কথা বলতেছি না, এখানে শুধু হাইড্রোজেনের কথা বলতেছি। শুধু হাইড্রোজেনের জারণ মান কত -1। ওকে, তারপর আবার তুমি সামনে আরও দেখতে পারবা। তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া হাইড্রোজেনের জারণ মান কখন +1 হয়ে থাকে, কখন -1 হয়ে থাকে। এই জিনিসটা আর আই গেস আমার বড় লাগবে না, তুমি অবশ্যই বুঝতে পারছো যে কখন +1 কখন -1 হবে। ডান সাইডে যদি হাইড্রোজেন থাকে, ডান সাইডে মানে এই ডান সাইডে, ঠিক আছে, এই ডান সাইডে যদি হাইড্রোজেন থাকে ভাববা যে সেটা জারণ মান -1। বাম সাইডে যদি হাইড্রোজেন থাকে তাহলে ভাববা তার জারণ মান কি +1। যেমন দেখো অ্যামোনিয়া, হাইড্রোজেনটা কি ডান সাইডে আছে না, মানে রাইট সাইডে আছে, তাহলে এর জারণ মান কি অপোজিট। ডান সাইডে থাকলে পজিটিভ থাকার কথা, বাট এটার অপোজিট কি নেগেটিভ, তাহলে এটা হবে -1। আর এটা কি বাম সাইডে আছে, তাহলে এটারটা হবে প্লাস হবে আর কি, তাহলে এটারটা হবে +3। কেন +3 হবে? মানে এখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা, তাহলে -1 × 3। -1 × 3 কত? একটা হাইড্রোজেনের তো -1, 3টা হাইড্রোজেনের কত হবে? -1 × 3 অর্থাৎ -3। আর তাহলে অটোমেটিকলি নাইট্রোজেনে হবে +3, কারণ পুরা যৌগটার জারণ মান কত করতে হবে? 0 করাইতে হবে। তো যার কারণে এটা পুরো একটা যৌগের জারণ মান, মোট জারণ মান হলো 0। আবার দেখো HCl, এখানে হাইড্রোজেন কি বামে আছে না ডানে আছে বলো তো? বামে আছে। তো বামে যেহেতু আছে তাহলে এটা জারণ মান হবে +1, আর যে ডানে থাকে তার জারণ মান হয় -1। তো পুরাটা জারণ মান হলো 0, পুরার জারণ মান হলো 0। যেমন এখানে আমরা উদাহরণ দিচ্ছি যে CH4, এখানে হাইড্রোজেন আছে ডান সাইডে, তো তার কারণে হাইড্রোজেনের জারণ মান -1। আর HCl, এখানে দেখো হাইড্রোজেন আছে বাম সাইডে, তাই জারণ মান কি তার +1। তো এই ট্রিকটা দিয়ে তুমি মনে রাখতে পারো, শুধু হাইড্রোজেন না অন্যান্য মৌলের ক্ষেত্রে এইটা, যে ডান সাইডে থাকলে তোমার জারণ মান হয়ে থাকে নেগেটিভ, মানে উল্টা কাজ করে, আর বাম সাইডে থাকলে জারণ মান হয়ে থাকে পজিটিভ। ওকে, তো এইভাবে তুমি চিনতে পারবা যে হাইড্রোজেনের জারণ মান কখন পজিটিভ কখন নেগেটিভ হয়ে থাকে। এরপরে অক্সিজেনের জারণ মান, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অক্সিজেনের বেসিক্যালি 3টা জারণ মান হয়ে থাকে, একটা হচ্ছে -2, -1, -1/2। তুমি নিজেই যৌগ দেখে চিনতে পারবা যে কখন অক্সিজেনের জারণ মান কোনটা হবে। যেমন এখানে দেখো অক্সিজেনের জারণ মান, অধিকাংশ যৌগ বা অধিকাংশ অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয়ে থাকে -2। মানে ম্যাক্সিমাম যে যৌগগুলো আছে অক্সিজেন যুক্ত, সবসময় দেখবা যে তুমি অক্সিজেনগুলো জারণ মান হয়ে থাকে কি -2। যেমন আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিজেনের জারণ মান কিন্তু -2, দুইটা অক্সিজেন মিলে তার জারণ মান হবে -2 × 2 -4। তাহলে কার্বনের জারণ মান কত হবে? অটোমেটিকলি +4। তাহলে +4 আর তোমার -4 কেটে কেটে 0 হয়ে গেছে, ঠিক আছে। তো
তো আরেকবার বলতেছি যে অক্সিজেন কিন্তু একটা অক্সিজেনের জার্মান মান এখানে হিসাব করতে হবে। একটা অক্সিজেনের জার্মান মান হচ্ছে -2, দুইটা অক্সিজেন হবে -2 × 2 কত হয় -4, আর কার্বনে তাহলে অটোমেটিক্যালি +4 হবে, তাহলে আলটিমেটলি ক্যান্সেল আউট 0 হচ্ছে। ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইডে অক্সাইডযুক্ত, এটা যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা একটা ক্যালসিয়াম অক্সাইড। তো এইখানে অক্সিজেনের জার্মান হয় -2, আর আমরা জানি ক্যালসিয়ামকে একটা মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুতে জার্মান কত হয়ে থাকে +2, তাহলে এইখানে এটা হবে +2, এটা -2, আলটিমেটলি পুরা যৌগের জার্মান কি হচ্ছে 0 হচ্ছে। তো তোমার একটা উদ্দেশ্য থাকবে কোনো একটা মৌলের যদি জার্মান বের করতে চাও, উদ্দেশ্য থাকবে এটাই যে তোমার পুরা যৌগের জার্মান যেন 0 বানাতে হয়, ঠিক আছে? এর জন্য তোমার এই হিনগুলো দেয়া, যে এই জিনিসপাতিগুলো পড়তে হবে যে কখন কার জার্মান কী হচ্ছে। যেমন ক্ষার ধাতুর ক্ষেত্রে দেখলাম, মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে দেখলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলাম, তারপর হ্যালোজেনের ক্ষেত্রে দেখলাম, এগুলো তোমার অনেক কাজে দেবে। এরপরে আমরা আসি পার অক্সাইড। অক্সাইডযুক্ত যৌগেতে দেখলাম অক্সিজেনের জার্মান হয়ে থাকে -2, পার অক্সাইডে অক্সিজেনের জার্মান কত হয়ে থাকে -1, পার অক্সাইডে অক্সিজেনের জার্মান হয়ে থাকে -1। আমি বলতে পারো যে ভাইয়া কখন বুঝবো কোন যৌগটা পার অক্সাইড? এটা বেসিক্যালি তোমার যৌগ দেখে চিনতে হবে। যেমন দেখো H2O2, এই যৌগে তুমি বলো অক্সিজেনের জার্মান কত, তুমি নিজেই বলতে পারবা। কীভাবে? তুমি তো হাইড্রোজেনের জার্মান জানো, রাইট? হাইড্রোজেন বাম সাইডে আসে না? তো বাম সাইডে থাকলে হাইড্রোজেনের জার্মান কী হবে? পজিটিভ হবে, আমরা জানি বাম সাইডে যে থাকবে তার পজিটিভ। আর হাইড্রোজেনের জার্মান হয় দুইটা, +1 আর -1। তো বাম সাইড যেহেতু আসে তাহলে প্লাস হবে, আর কত হবে +1। তো এইখানে দেখো চিন্তা করো যে এটা +1 হইলে তো +1 ইন্টু দুইটা হাইড্রোজেন আছে, তাহলে +1 × 2 +2। এই হাইড্রোজেনে এখানে +2 হইল, আর ডান সাইডে যেটা আছে অক্সিজেন, এটা হতে হবে কি বলো তো মাইনাস। তাহলে এইটা টোটালটা মিলে হইল, এটা টোটালটা মিলে কত হয়েছে +2। তাহলে এই দুইটা অক্সিজেন মিলে কত হইতে হবে -2। দুইটা অক্সিজেন মিলে যদি -2 হয়, একটা অক্সিজেনের তাহলে কত হবে -1, তাহলে এইখানে অক্সিজেনের জার্মান হবে -1। এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এই যৌগটার নাম কি? হাইড্রোজেন পার অক্সাইড, যেখানে অক্সিজেনের জার্মান হচ্ছে -1। পার অক্সাইড বললেই ভাববা যে অক্সিজেনের জার্মান হয়ে থাকে -1, কিন্তু তোমাকে পরীক্ষা হলে পার অক্সাইড নাও বলতে পারে, যৌগ দেখে বলবে যে এইটার ক্ষেত্রে অক্সিজেনের জার্মান কত হবে। তখন তোমার ওই হিসাবটা করতে হবে, কোনো একটা যৌগের টোটাল জার্মান মানটা 0 বানাতে হবে। তো 0 বানানোর জন্য তুমি দেখবা কোনো একটা নোন তুমি জানো, নোন মানে কি জানা মৌলের জার্মান মান থাকবে, জানা মৌলের জার্মান মান থাকবে। যেমন এখানে হাইড্রোজেনটা জানতা তুমি, একটা হাইড্রোজেনের +1, দুইটা হাইড্রোজেনের কত +2, তাহলে দুইটা অক্সিজেন মিলে হতে হবে -2, তাহলে একটা অক্সিজেনের কত হবে ঐকিক নিয়ম অনুযায়ী -1 শেষ, তাহলে এটা হবে -1। সিমিলারলি পটাশিয়াম অক্সাইডটাও তুমি, পটাশিয়াম অক্সাইড না কিন্তু এটা পটাশিয়াম পার অক্সাইড, তো পটাশিয়াম পার অক্সাইড অক্সিজেনের জার্মান মান বের করতে পারবা। আমরা জানি পটাশিয়ামকে একটা ক্ষার ধাতু যে জার্মান মান হয়ে থাকে +1, তো একটা পটাশিয়ামের যদি +1 হয়ে থাকে, দুইটার কত হবে +2। তো এখানে আছে দুইটা অক্সিজেন, তো দুইটা অক্সিজেন মিলে হইতে হবে -2, তাহলে একটা অক্সিজেনের হবে -1 শেষ, ডান। তাহলে এখানে অক্সিজেনের জার্মান হবে -1। তো দেখছো খুব ইজি। তো সুপার অক্সাইডে আসি, কোন একটা যৌগ যখন সুপার অক্সাইড হবে তখন সেটা জার্মান হবে -1/2, অক্সিজেনের জার্মান কত হবে তখন -1/2। এখন কথা হচ্ছে কীভাবে বুঝবো যে সেম ট্রিক্স, দেখো সেম ট্রিকটা অবলম্বন করলে তুমি বলতে পারবা। যেমন এখানে পটাশিয়াম সুপার অক্সাইড এই যৌগের নাম, এইখানে পটাশিয়ামকে একটা ক্ষার ধাতু জার্মান কত +1। তাহলে আরেকটা যেই মৌল আছে এটা কি আছে? অক্সিজেন আছে। কয়টা আছে? দুইটা আছে। দুইটা মিলে -1 হতে হবে যাতে যৌগের জারণ মানটা হয় 0। এই পুরা যৌগের মোট জারণ মানটা কত বানাতে হবে? 0 বানাতে হবে। তো একটা পটাশিয়ামের জারণ মান যদি হয় +1, এখানে একটা পটাশিয়ামে আছে +1, তাহলে অক্সিজেন যতগুলোই থাক না কেন টোটাল মিলে -1 করতে হবে। তো দুইটা অক্সিজেনের যদি -1 হয়, একটা অক্সিজেনের কত হবে? অর্ধেক। দুইটা অক্সিজেনের জারণ মান যদি -1 হয়ে থাকে, এই যে দুইটা অক্সিজেনের জারণ মান যদি -1 হয়ে থাকে, একটা অক্সিজেনের কত হবে? -1/2। -1 কেন? কারণ আছে, কারণ হচ্ছে এখানে পটাশিয়াম যেহেতু +1, তাহলে আর কত লাগবে? -1 লাগবে, আর অক্সিজেন আছে কয়টা? দুইটা। তো দুইটা অক্সিজেন মিলে যদি জারণ মান বহন করে -1, একটা অক্সিজেন কত হবে? তার অর্ধেক, -1/2। তো এই যে তাহলে বুঝতে পারছি যে অক্সিজেনের জারণ মান হবে -1/2। দেখছো খুবই সহজ না? তুমি জাস্ট মাথায় রাখবে এটা কোনো একটা যৌগের মোট জারণ মানটা শূন্য করতে হবে। এই শূন্য করার জন্য তোমার একটা বা দুইটা নোন ভ্যালু জানতে হবে, নোন অক্সিডেশন ভ্যালু বা নোন অক্সিডেশন নাম্বার বা জানা জারণ সংখ্যা জানা লাগবে। ওকে, অর্থাৎ কোনো একটা মৌলের জারণ সংখ্যা জানা লাগবে। এটার জন্য তোমার এই চার্টের যে পয়েন্টগুলো আছে এগুলো জানতে হবে, যে কার জারণ মান কেমন হয়ে থাকে।
মানে ক্ষার ধাতু দেখলাম, নিরপেক্ষটা তো আমরা জানি, মিথ্যার ধাতুটা দেখলাম, হ্যালোজেন মৌলটা দেখলাম, ধাতুদের জারণমান, অধাতুর জারণমান এটা তো দেখলাম, যৌগমূলক এটা জানলাম, তারপর হচ্ছে হাইড্রোজেন এটা জানলাম, অক্সিজেন জানলাম। এগুলো হচ্ছে বেসিক কিছু পয়েন্ট যেগুলো আমাদের মাথায় রাখতে হবে অন্যান্য উপাদানের জারণমান বের করার জন্য। বুঝতে পারছি? তো এই হচ্ছে এই পয়েন্টগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে জারণমান গুলো মনে রাখার জন্য। এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করার একটা প্র্যাকটিস করব এইগুলো দিয়েই, মানে এইগুলো আমার কাজে দিবে জারণ সংখ্যা বের করার জন্য। ধরো অজানা একটা মৌল দিল, ধরো সালফার, কোনো একটা যৌগে একটা সালফার আছে, সালফার জারণমান বের করতে বললো। কোনো একটা যৌগে ক্লোরিন আছে, ক্লোরিনের জারণমান বের করতে বললো। আমরা কিভাবে বের করব এটা আমরা এখন দেখব। অর্থাৎ আমরা এখন জারণ সংখ্যা নির্ণয়ে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করলে আসলে জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে যে ভাই আমরা কীভাবে অন্যান্য অজানা মৌলের জারণ সংখ্যা আসলে বের করব। তো আমরা এখন জারণ সংখ্যা নির্ণয় করব, কয়েক টাইপের জারণ সংখ্যা টাইপ দেখব, কয়েক টাইপের জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় কোনো একটা অজানা মৌলের, সেটা আমরা এখন দেখব। তাহলে তোমাদের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। তার আগে অবশ্যই এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা আরও কিছু জারণ সংখ্যার কীভাবে নির্ণয় করতে হয় বা জারণ সংখ্যার নির্ণয় এই জিনিসটা এখন দেখে আসি। অজানা যৌগ থেকে কিভাবে মৌলের জারণমান বের করব সেটা আমরা এখন দেখে আসবো। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাকে 6টা যৌগ দেয়া আছে, 6টা না বেসিক্যালি 5টা যৌগ আর একটা যৌগমূলক দেয়া আছে। তো ওখান থেকে আমি একটা অজানা মৌলের জারণমান বের করব। যেমন প্রথমে আমি যেই যৌগটা দেখতে পাচ্ছি H2SO4 বা সালফারিক অ্যাসিড, এখান থেকে সাপোজ আমাকে বের করতে হবে এস এর জারণমান বা সালফারের জারণমান। আমরা এখন কিভাবে বের করব সেটা আমরা এখন দেখব। খেয়াল করো যে সালফারিক অ্যাসিডের জন্য তোমার কোন কোন মৌলের জারণমান জানতে হবে। তুমি যেহেতু এসের জারণমান বের করতে চাচ্ছ, ওটা সালফারের জারণমান বের করতে চাচ্ছ, বাকি যে দুইটা পরমাণু আছে ওই দুইটা পরমাণুর জারণমান কিন্তু তোমাকে জানা থাকতে হবে। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেনের জারণমান আমরা জানি -2। আর আরেকটা জিনিস ভাই বলেছি যে কোনো একটা যৌগের ডান সাইডের পোর্শনটুকু হবে মাইনাস, বাম সাইডের পোর্শনটুকু হবে প্লাস। অর্থাৎ এই যেগুলো দেখতে পাচ্ছ তুমি ডান সাইডে যে মৌলটা থাকবে অক্সিজেন, তার জারণমান হবে মাইনাস, অর্থাৎ এখানে -2। আর হাইড্রোজেন যেহেতু বাম সাইডে আছে, আমরা জানি হাইড্রোজেনের জারণমান দুইটা হয়ে থাকে, একটা +1 একটা -1। এন্ড যেহেতু বামে আছে তাহলে হবে কি বলো +1, ডানে থাকলে হয়তো -1। তাহলে এইখানে যেহেতু বামে আছে হাইড্রোজেনের জারণমান হবে +1। এখন কিভাবে বের করব? তার আগে আমরা একটা জিনিস পড়েছিলাম যে কোনো একটা যৌগের মোট জারণমান হয়ে থাকে 0। অর্থাৎ এই সালফারিক অ্যাসিড বা H2SO4 এর পুরা যৌগটার জারণমান কত হবে? 0। অর্থাৎ তাহলে আমি বলতে পারি যে এই যে সালফারিক অ্যাসিডের টোটাল যে মৌলগুলো আছে এই মৌলগুলোর টোটাল জারণমানটা কী হবে? 0। তো আমি যেহেতু সালফারের জারণমান জানি না, এটাকে আমি x ধরে নিলাম। তো সালফারের জারণমানটাকে আমি x ধরে নিলাম। এখন আমি নিচে বসাবো যে হাইড্রোজেনের জারণমান আমি জানি +1, তাহলে +1 × 2। কেন 2 দিলাম? কারণ দুইটা হাইড্রোজেন আছে, এই যে দুইটা হাইড্রোজেন, তাই +1 × 2 প্লাস x হচ্ছে সালফারের জন্য, প্লাস অক্সিজেনের জারণমান। অক্সিজেন কয়টা আছে? 4টা। একটা অক্সিজেনের জারণমান হচ্ছে -2, তাহলে এখানে হবে -2 × 4 = 0। কারণ টোটাল যৌগের জারণমানটা কি? 0। ওকে, তাহলে বা 1 × 2 মানে 2 প্লাস x - 8 = 0। জাস্ট আমি ক্যালকুলেশনটা করছি যে 2 গুণ করলে 2 প্লাস এক্সটা ছিল x থাকবে, আর -2 × 4 করলে -8। পুরার থেকে ক্যালকুলেশন থেকে আমি বের করছি x এর মানটা আসছে +6 বা 6। অর্থাৎ আমি বলতে পারি যে সালফারের জারণমান হচ্ছে এখানে +6। সালফারের জারণমান কত? +6। ওকে, পরবর্তী এক্সাম্পলটা দেখি H2S2O7। তো এই যৌগ থেকে আমি বের করব সালফারের জারণমানটা কত হয়। অ্যাজ ইউজুয়াল সেম, যে আমরা জানি এখানে হাইড্রোজেন বাম সাইডে আছে, তাহলে তার জারণমানটা হবে পজিটিভ অর্থাৎ +1। আর অক্সিজেনেরটা তো -2 হয়, তো আমি অক্সিজেন -2 লিখে ফেললাম। বের করতে হবে সালফারের কত। তো এখানে আমি আগের মতো করে এই পুরো যৌগের ভিতরে কোনো চার্জ দেখতে পাচ্ছ না, কোনো চার্জ নাই, তার মানে এটা একটা পিওর যৌগ। তো এই পিওর যৌগের মোট জারণমান হবে 0, তো আমি =0 লিখে দিলাম। এখন আমি বসাবো যে হাইড্রোজেন দুইটা আছে, তাহলে 1 × 2 প্লাস সালফারেরটা তো আমি জানি না, x ধরে নিব, তাহলে 2 × x, যেহেতু দুইটা সালফার আছে তাই 2x হবে, এই যে 2x প্লাস -2 × 7, যেহেতু অক্সিজেন 7টা আছে তাহলে -2 × 7 হবে। তারপরে এখানে ক্যালকুলেশন করব 2 + 2x - 14, তো 2x আসলে 12, x আসছে +6। অর্থাৎ এই যৌগটাতে সালফারের জারণমান হচ্ছে +6। একটা সালফারের জারণমান কিন্তু +6, দুইটার জারণমান তাহলে কত হবে? +6 × 2 অর্থাৎ +12। তো আমার তো দুইটা বা তিনটা বা কয়টা আছে এটা ডাজন্ট ইভেন ম্যাটার। ম্যাটারটা হচ্ছে কয়টা
ম্যাটারটা হচ্ছে তোমার সালফারের পরমাণু জারণ মানটা বের করতে হবে। কয়টা সালফারের পরমাণুর জারণ মান বের করতে হবে এইটা ডাজন্ট ইভেন ম্যাটার, ম্যাটারটা হচ্ছে একটা, শুধুমাত্র একটা সালফারের জারণ মান কত সেটা আমার বের করা। তাহলে এখানে শুধু সালফারের জারণ মান হচ্ছে +6। তোমরা যদি এখানে +12 লিখতে আনসার তাহলে কিন্তু কেটে দিত স্যার, কারণ সালফারের জারণ মান তো +12 না, সালফারের জারণ মান হচ্ছে +6। দুইটা সালফারের জারণ মান হচ্ছে +12। তো দুইটা সালফারের জারণ মান তোমাকে কেউ কখনো জানতে চাবে না, তোমাকে একটা মৌলের জারণ মান জানতে চাবে। তো একটা সালফারের জারণ মান কত এখানে +6, এটাই আনসার। দুইটা আছে না তিনটা আছে এটা দেখার প্রয়োজন নাই, বা দুইটা তিনটারটা বের করার প্রয়োজন নাই। ওকে, পরবর্তী কোশ্চেন HClO4, যেটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এখানে ক্লোরিনের জারণ মানটা বের করতে হবে। তো ক্লোরিনের জারণ মানটা আমরা বের করবো অ্যাজ ইউজুয়াল, হাইড্রোজেনের এখানে +1, অক্সিজেনের কত -2। তাহলে ক্লোরিনটা কত হবে দেখো, আমরা অ্যাজ ইউজুয়াল এইখানে কোনো চার্জ দেখতে পাচ্ছি না, এটা একটা পিওর যৌগ, পিওর যৌগের জারণ মান 0 হয়ে থাকে, মানে মোট জারণ মান। তাহলে এখানে আমি =0 লিখে দিলাম। তাহলে এখানে 1 হচ্ছে হাইড্রোজেনের জন্য, প্লাস x হচ্ছে ক্লোরিনেরটা যেহেতু জানি না, প্লাস -2 × 4 যেহেতু 4টা অক্সিজেন আছে তাহলে -2 × 4। তাহলে এখানে 1 + x - 8 = 0, অর্থাৎ x আছে +7। অর্থাৎ এই যৌগটাতে ক্লোরিনের জারণ মান এসেছে +7, অর্থাৎ ক্লোরিনের 7টা ইলেকট্রন ত্যাগ করার একটা প্রবণতা আছে। তো যার কারণে তার জারণ মান হচ্ছে +7। ওকে, পরবর্তী এক্সাম্পলটা দেখি, সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। এখানেও সালফারের জারণ মান বের করতে হবে। দুইটা সালফারের জারণ মান কিন্তু আবার বের করো না, একটা সালফারের জারণ মান বের করতে হবে, কারণ তোমাকে বলবে যে এখানে সালফারের জারণ মান কত, তো শুধুমাত্র একটা সালফারে বুঝাইছে, নট দুইটা। তো অ্যাজ ইউজুয়াল সোডিয়াম তো একটা খাদ্য ধাতু, যার জারণ মান ফিক্স থাকে +1, তাহলে এই যে +1, আর অক্সিজেনের তো -2, তাহলে -2। তো আমরা এখানে বসাবো +1 × 2, দুইটা সোডিয়ামের জন্য, প্লাস সালফার যেহেতু দুইটা আছে তো একটাটা x হইলে দুইটাটা হবে 2x, যে 2x, প্লাস -2 × 3, যেহেতু অক্সিজেন হচ্ছে -2 আর তিনটা অক্সিজেনের বেলায় -2 × 3 হবে =0। তাহলে এখানে 2 + 2x - 6 = 0। তো 2x যদি 4 হয় তাহলে x হবে +2, অর্থাৎ এই যৌগটাতে সালফারের জারণ মান হয়েছে +2। এই যৌগটাতে সালফারের জারণ মান কত, +2। পরবর্তী কোশ্চেন, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই যৌগের নাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, KMnO4। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে হবে। তো আমরা পটাশিয়াম জানি একটা খাদ্য ধাতু, +1, অ্যাজ ইউজুয়াল অক্সিজেন হচ্ছে -2, আর ম্যাঙ্গানিজেরটা বের করতে হবে, এটা x ধরে নিব। তাহলে 1 + x প্লাস -2 × 4, যেহেতু 4টা অক্সিজেন, তাহলে =0। পুরোটা যৌগ, পুরো যৌগের মোট জারণ মান হবে 0। তাহলে 1 + x - 8 = 0, x আসে +7। তাহলে এই যৌগটাতে ম্যাঙ্গানিজের জারণ মান কত, +7। পরবর্তীতে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি না, যৌগ মূলক দেখতে পাচ্ছি। আমরা জানি যৌগ মূলকদের জারণ মান হয়ে থাকে তার চার্জ সংখ্যাটাই, তার চার্জ কত আছে, +1। তাহলে এই পুরা যৌগটার জারণ মান হবে +1। এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কোনো যৌগ না, এটা একটা যৌগমূলক। এই যৌগমূলক পুরাটার চার্জ হচ্ছে +1, তাহলে এই পুরাটার জারণ মান হবে +1। তাহলে এইটা +1, 0 কিন্তু হবে না, এইগুলো হচ্ছে পুরা যৌগ ছিল তাই তাদের জারণ মানটা 0 ছিল। এটা কিন্তু যৌগ না, এটা যৌগমূলক যে চার্জ আছে, তো এটা হবে +1। এখন তুমি কিভাবে বের করবে, আমি এখানে কি জানতে চাচ্ছি, এখানে নাইট্রোজেনের জারণ মান বের করতে হবে। তো নাইট্রোজেনের জারণ মান যেহেতু বের করতে হবে, এই নাইট্রোজেনের জারণ মানটা আমি এখানে x ধরবো। তাহলে আমি নাইট্রোজেনটা x ধরলাম। আর হাইড্রোজেনের জারণ মান কী হবে বলো তো, দেখো হাইড্রোজেন বেসিক্যালি এখানে ডান সাইডে আছে না, এই যে এই ডান সাইডে, যেহেতু হাইড্রোজেন ডান সাইডে আছে তাহলে তার জারণ মানটা পজিটিভ হবে না নেগেটিভ, নেগেটিভ হবে, কারণ ডান সাইড, রাইট সাইড, অর্থাৎ এখানে হবে নেগেটিভ। আমি বলছিলাম যে রাইট সাইডে থাকলে নেগেটিভ আর লেফট সাইডে থাকলে পজিটিভ, মানে উল্টা গেছে, রাইট সাইডে তো পজিটিভ হওয়ার কথা, রাইট মানে কি, ডান, ডান মানে ভালো, তো এখানে আর ভালোটা হচ্ছে না, ডানের অপোজিট খারাপটা হচ্ছে আর কি। তো এখানে হাইড্রোজেনের জারণ মান কিন্তু +1 হবে না, -1 হবে, যেহেতু ডান সাইডে আছে। তাহলে এখানে লিখলাম -1। তাহলে এখানে লিখবো নাইট্রোজেনেরটা x প্লাস হাইড্রোজেনেরটা কি -1, 4টা হাইড্রোজেন আছে তাই -1 × 4। তাহলে x, এখানে প্লাসে মাইনাসে -4 = 1। 1 কেন লিখলাম বুঝছোই তো, কারণ এটা পুরোটা জারণ মান হচ্ছে +1, তাহলে 1, তাহলে x আসে +5। অর্থাৎ এই অ্যামোনিয়াম প্লাস, এই যৌগমূলক অ্যামোনিয়াম আয়নটা এখানে নাইট্রোজেনের জারণ মান কত দেখতে পাচ্ছি, +5। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের জারণ মান নির্ণয়। তো জারণ মান নির্ণয় করতে কিন্তু আমাদের হেল্প করছে কি ওই পয়েন্টগুলো, যে কার জারণ মান কী। যেমন আমরা জানতাম হাইড্রোজেনের জারণ মান কত হয়ে থাকে, অক্সিজেনের জারণ মান কত হয়ে থাকে, পটাশিয়ামের কত হয়ে থাকে, এগুলো না জানলেই কিন্তু আমরা বের করতে পারতাম না।
ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক যেই পয়েন্টগুলো লিখে দিচ্ছি শুরুতে, এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস চিন্তা করো, এইভাবে কি আমি বের করব একটা, যদি তোমার এমসিকিউতে আসে, এমসিকিউতে যদি আসে যে কোনো একটা যৌগের ভিতরে এই মৌলের জার্মান বের করো, তুমি কি এইভাবে স্টেপ বাই স্টেপ এভাবে করবা? হ্যাঁ, করতে পারো, সমস্যা নেই, বাট এখানে সময় কিন্তু একটু বেশি লাগার পসিবিলিটি আছে। সময় কিন্তু ভাই এখানে একটু বেশি লাগার পসিবিলিটি আছে। এখন তোমাকে একটা সহজ নিয়মে আমি দেখাই দিব, এইভাবে তুমি ইজিলি বের করতে পারবা, ঠিক আছে, যাতে তোমার সময়টা বেঁচে যায়। দেখো, এই যৌগের ক্ষেত্রে আমি সালফারের জারণ মান বের করবো, রাইট? তো সালফারে যেহেতু জারণ মান বের করতে হবে, পুরো যৌগের জারণ মান কত হবে? 0। তো তোমাকে 0 বানাতে হবে। কীভাবে বানাবো দেখো, নিনজা টেকনিক দিয়ে বানাবো। এখানে হাইড্রোজেন বাম সাইডে আছে, তাহলে যার জারণ মান হবে +1, তাহলে +1 × 2, তাহলে কত হইলো? +2। আর এখানে অক্সিজেনের জারণ মান কত বলো তো? অক্সিজেনের জারণ মান কত হবে বলো তো? -2, তাহলে 4টা অক্সিজেন আছে, -8 হবে। এখন একটা জিনিস চিন্তা করো, এই পুরা যৌগের জারণ মান কত বলো তো? এই পুরা যৌগের জারণ মানটা হচ্ছে 0। তো সালফারের জারণ মান এমন একটা জিনিস হবে যেটার সাথে ক্যালকুলেশন করলে পুরাটার মান কত আসবে? 0। আবারও বলতেছি যে সালফারের জারণ মানটা এমন একটা হবে, এমন একটা নাম্বার হবে, যেই নাম্বারের সাথে এই দুইটা নাম্বার যদি ক্যালকুলেট করো তাহলে আনসার আসবে 0। এখন কথা হতে পারে যে কি হতে পারে, চিন্তা করো ভাইয়া, +2 এর সাথে তোমার কোন একটা জিনিস যোগ করতে হবে যেন তোমার +8 আসে, আর ফলে এই 8 থেকে 8 বাদ দিলে কত হয়? 0 হয়। তাহলে একটা জিনিস চিন্তা কর, +6 এর সাথে যদি +2 এর সাথে যদি +6 আসে তাহলে কত হয়? 2 আর 6 যোগ করলে হয় 8, আর 8 থেকে 8 বাদ দিলে কিন্তু আস্তে আস্তে কত? 0। তাহলে আমি বলতে পারতেছি যে সালফারের জারণ মান কত এখানে? +6। দেখছো, এখানে কিন্তু তোমার এইভাবে বিস্তারিত করা লাগতেছে না। যদি সিকিউতে কখনো গ নম্বর কোশ্চেন আসে, তুমি এইভাবে করতে পারো, এমসিকিউতেও করতে পারো এইভাবে, কোনো প্যারা নেই। কিন্তু আমি বলবো তোমার যদি সময় বাঁচানোর একটা ওয়ে আছে, সময় বাঁচানোর একটা ওয়ে হচ্ছে এইটা, সময় বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে তুমি এই পথটা অবলম্বন করতে পারো, কারণ ইন্টারে যেও এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। কারণ ইন্টারে তো এইভাবে করার আমার এত স্কোপ থাকবে না, এত টাইম থাকবে না, তো যার কারণে দ্রুত করে ফেলতে হবে। তো এইভাবে বেসিক্যালি একটু অ্যাজাম্পশনটা ক্রিয়েট করে তোমাকে করতে হবে, মানে একটু মনে করে করে করতে হবে। যেখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা +1, দুইটা হাইড্রোজেনের হবে +2, এখানে অক্সিজেনটা -2, 4টা অক্সিজেন হবে -8, তাহলে এখানে +2, এখানে -8, তাহলে মাঝখানে এমন একটা নাম্বার হবে যেন 0 হয়, কারণ পুরো যৌগটার জারণ মান হচ্ছে 0। তাহলে এটা হবে কি? +6। তাহলে 2 আর 6 যোগ করলে হয় 8, 8 থেকে 8 বাদ দিলে হয় 0। ওকে, এখন দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি, যে নিচের একটা উদাহরণ দেখি। সোডিয়ামের জারণ মান আমি জানি +1, তাহলে দুইটা সোডিয়ামের কত হবে? +2, লিখে ফেললাম ডিরেক্টলি +2। একটা অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, 3টা অক্সিজেনের কত হবে টোটাল? -6। অর্থাৎ এখানে এমন একটা নাম্বার হবে যেন এই পুরো টার্মটা কি হয়? 0। তাহলে বলে 2 এর সাথে এমন একটা নাম্বার যোগ করতে হবে যেন ওই যোগ করার ফলে যে যোগফলটা আসবে, ওই যোগফলটা এই 6টাকে কেটে দিবে। তাহলে 2 এর সাথে কত যোগ করতে হবে? 4, তাহলে +4। এখন দেখো, 2 এর সাথে 4 যোগ করলে হয় কত? 6, 6 থেকে 6 বাদ দিলে 0। এখন যদি তুমি সালফারের জারণ মান +4 লেখো তাহলে কিন্তু স্যার আন্ডা দিয়ে দিবে, একদম 0 দিয়ে দিবে। কারণ কারণ এটা কিন্তু দুইটা সালফারের জারণ মান +4, তাহলে একটা সালফারের জারণ মান কত? +2। দুইটা সালফার মিলে হয়েছে +4, একটা সালফারে কত হবে? +2। তাহলে এইটাই হবে তোমার আনসার। দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি। পটাশিয়ামের হচ্ছে এখানে +1, ম্যাঙ্গানিজ অক্সিজেন 4টা আছে, তাহলে -2 × 4 অর্থাৎ -8। তাহলে বলো এখানে কত বসাতে হবে? কত বসাতে হবে? 7, কারণ 1 আর 7 যোগ করলে হয় +8, আর +8 থেকে 8 বাদ দিলে হয় 0। তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার ম্যাঙ্গানিজের জারণ মান দাঁড়াচ্ছে কত? +7। আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে দেখো, হাইড্রোজেনেরটা বাম সাইডে আছে, তাহলে +1 আর +1 × 2 মানে +2, আর এটা হবে কি? -14, কারণ একটা অক্সিজেনের -2, 7টা অক্সিজেনের হবে কত? 7 × 14 -14। তাহলে এখানে কত হইতে হবে? বুঝতে পারতেছি, আমরা যোগ বিয়োগ সবাই জানি, +12। এখন একটা জিনিস চিন্তা করো, 12 আর 2 যোগ করলে 14, 14 থেকে 14 বাদ দিলে 0। এখন যদি তুমি 12 আনসার টাকায় দাও তাহলে 0 দিবে, কেন বুঝতেছো? দুইটা সালফারের 12, একটা সালফারে কত হবে? উইক ইকনম, 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 6, তাহলে আনসার হবে 6। এইটাতে আসি আমরা। এখানে হচ্ছে হাইড্রোজেনের +1, ক্লোরিন হচ্ছে -8। কেন বুঝতে পারছো? কারণ 4টা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের -2, 4টা -8। তাহলে ক্লোরিনের কত হবে? অটোমেটিক্যালি +7। একটা ক্লোরিন আছে তাহলে +7ই হবে, কারণ 1 আর 7 যোগ করলে হয় 8, 8 থেকে 8 বাদ দিলে হয় 0। ওকে,
এটাতে আসি আমরা জানি এখানে হাইড্রোজেনের কত -1, যেহেতু ডান সাইডে আছে তাহলে হবে -1, তো -1 ইন্টু 4 কত হয় 4। এখন একটা জিনিস চিন্তা করো যে এখানে ধরো এটাকে আমি এক্সে ধরলাম, ঠিক আছে, সাপোজ এক্সে ধরলাম, আর এখানে কি আছে +1, তাই না? তো এখন বলো যে এই এক্সে কত নাম্বারটা হইলে তোমার আনসার হবে +1, মানে কত থেকে 4 বাদ দিলে হয় +1, কত থেকে 4 বাদ দিলে +1, কারণ এখানে তো আর জার্মান মানটা 0 না, এটা একটা যৌগমূলক, এটা জার্মান মান কত +1। তাহলে তোমাকে এখানে ভাবতে হবে একটা হাইড্রোজেনের তো -1, তাহলে 4টা হাইড্রোজেনের কত হয় -4, আর বাকি আছে কি, বাকি আছে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেনটা বাকি আছে, এই নাইট্রোজেনের জার্মান মানটা বের করতে হবে। এখন তো এখানে 0 ভাবলে চলবে না, এখানে +1 ভাবতে হবে। তাহলে কোন জিনিসটা বা কত নাম্বারটা তোমার 4কে বিয়োগ দিলে +1 আসে, বুঝতে পারতেছো, এটা +5, তো এখানে আসবে কত +5, মানে 5 থেকে বাদ দিলেই তো তুমি পাচ্ছ কত 4, 5 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে কত পাচ্ছ +1, ঠিক আছে। যদি তুমি 5 থেকে 4 বাদ দাও তাহলে কত পাচ্ছ +1, তাহলে তো এখানে 5ই হবে, 5 থেকে 4 বাদ দিলে আমরা কত পাই 1, তো এখানে 5 ছাড়া আর অন্য নাম্বার বসবে না। তো এইটা একটু মাথা খাটাইলে কিন্তু তুমি বের করতে পারবে। এটা যদি বেশি প্র্যাকটিস করো এই জার্মান মানগুলো, তাহলে এইভাবে ধূপধাপ করতে কোনো তোমার টাইমই লাগবে না। এটা ধরো করতে তোমার টাইম লাগতো 40 সেকেন্ড বা 30 সেকেন্ড, এটা করতে লাগবে ধরো আরও 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, অর্থাৎ তোমার এখানে 15 বা 10 সেকেন্ড বাঁচার একটা প্রবাবিলিটি থাকে। এখন বলতে পারো ভাইয়া মাত্র 10-15 সেকেন্ড বাঁচায় কী লাভ, আসলে কী লাভ এটা তুমি নিজেই বুঝতে পারবা কারণ তুমি এমসিকিউ করতে যাবা। কারণ তোমাকে এমসিকিউ কি খুব দ্রুত করতে হয়, কারণ হচ্ছে এমসিকিউ থাকে ধরো 25টা, এর মধ্যে আনসার করতে হয় 25টা, প্রতিটার জন্য 1 মিনিট লাগে। এমন কিছু যে এমসিকিউ থাকে যেখানে অনেক বেশি টাইম দিতে হয়, এমন কিছু কিছু এমসিকিউ থাকে যেগুলোতে কম টাইম দিতে হয়। তো ওই কম টাইমটা দিয়ে ওই টাইমটা আমাকে সংরক্ষণ করতে হয় যেটা আমি বেশি টাইমে দিব। ওকে, তো এর জন্য এমসিকিউতে কিন্তু প্রতিটা এমসিকিউ আমাকে খুব দ্রুত সলভ করানো উচিত, কারণ আমার টাইম খুব কম থাকে। ওকে, তো এর জন্য বেসিক্যালি তোমার এইটা জিনিসটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যদিও তুমি হচ্ছে রেডিকেল বা যৌগমূলকের জন্য একটু হয়তো বা খানিকটা সময় বেশি লাগতে পারে, কারণ এখানে তো 0 হচ্ছে না, এখানে +1 থাকতে পারে, -2 থাকতে পারে, -3 থাকতে পারে, +3 থাকতে পারে, থাকতেই পারে। তো এইটার জন্য খানিকটা সময় হয়তো বা বেশি লাগতে পারে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে খানিকটা সময় কম লাগবে। এখানে ভাবতে হচ্ছে না যে 0 হবে, এখানে ভাবতে হচ্ছে +1 কত সাথে কত বিয়োগ করলে +1 হবে, কত সাথে কত বিয়োগ করলে -2 হবে বা +3 হবে, এরকম আর কি। তো এখানে আমরা যেমন ভাবলাম যে 5 থেকে যদি আমি 4 বিয়োগ করি বা বাদ দিই তাহলে পাচ্ছি কত +1, তাহলে এখানে হবে 5 ছাড়া অন্য কিছু বুঝবে না। তো এই হচ্ছে আমাদের জারণ মান নির্ণয় নিয়ে আলোচনা। আশা করি আমরা এগুলো বুঝতে পারছি, কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর গ নম্বর কোশ্চেন সিকিউতে খুব কম আসে, বাট এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এই জারণ মান নির্ণয়ের পর এখন আমরা আমাদের মূল এবং খুবই আকর্ষণীয় টপিক জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। জারণ বিজারণ বিক্রিয়াতে এই ক্ষেত্রে আমরা অনেকগুলো টাইপ ভিত্তিক জারণ বিজারণ বিক্রিয়া সলভ করব, যেন তোমাদের কোনো টাইপের জারণ বিজারণ বিক্রিয়া সলভ করতে সমস্যায় না হয়। তো চলো আমরা সলভ করে আসি। শুরুতে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সলভ করার আগে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া বেসিকটা আমাকে আগে ক্লিয়ার হতে হবে, কারণ বেসিকটা যদি আমরা না ক্লিয়ার করতে পারি জারণ বিজারণ বিক্রিয়া আমরা করতে পারবো না। এবং এই জারণ বিজারণ বিক্রিয়াটা অনেকের সমস্যা হয় অনেক, তো আমরা ট্রাই করব এই টপিকটা ভালো করে একদম ঝালাই ফালাই করে নিতে, যেন এই টপিকে কোনো ধরনের প্রবলেম না হয়। তো চলো আমরা একটু এই জারণ বিজারণ বিক্রিয়া টপিক নিয়ে আলোচনা করে আসি। তো জারণ বিজারণ বিক্রিয়ার ইংলিশটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। তো রেডক্স, এই যে REDOX, রেড অক্সটাকে তুমি যদি ভাঙো তাহলে দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে রেড আর একটা অক্স। রেড মানে লাল, অক্স মানে সার, লাল সার। ব্যাপারটা আসলে এমন না, রেডকে ভাঙাইলে বড় একটা ওয়ার্ড পাওয়া যায় যেটাকে আমরা বলি রিডাকশন। অক্সকে যদি আমি ভাঙাই তাহলে আমি পাবো অক্সিডেশন। তো রিডাকশন মানে হচ্ছে বিজারণ এবং অক্সিডেশন মানে হচ্ছে জারণ। এখন বলতে পারো ভাইয়া বিজারণটা কি আর জারণটা কি? এক কথায় আমি তোমাকে বলি, জারণ মানে ছাড়ন, শেষ। জারণ মানে কি? ছাড়ন। অর্থাৎ এখানে তোমার ইলেকট্রন ছেড়ে দিবে। জারণ কথাটাই যখন আসবে তখন ভাববা জারণ মানে ছাড়ন, আর কি ছাড়বে, কি ছাড়ন হবে সেটা হচ্ছে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ এখানে ইলেকট্রন ছাড়া হবে। আর বিজারণ তাহলে কি হবে? তার অপোজিট।
ইলেকট্রন ছাড়া হইলে তার অপোজিটটা কি হয়, ইলেকট্রন গ্রহণ। তো বিজারণটা হবে ইলেকট্রন গ্রহণ। তাহলে একটা জিনিস বলতে পারো, ভাইয়া রেডক্স তাহলে তো বিজারণ জারণ চলে আসতেছে, তাহলে এটার নাম আমরা জারণ বিজারণ বিক্রিয়া কেন বলি? বিজারণ জারণ বিক্রিয়াও তো বলতে পারতাম। আসলে ভাই একটা জিনিস চিন্তা করো, যে কেউ যদি কোনো একটা জিনিস না ত্যাগ করে, না ছেড়ে দেয়, তাহলে আরেকজন সেই জিনিসে কিভাবে গ্রহণ করবে? অর্থাৎ এই ক্ষেত্রে তোমার কোনো একটা জিনিস আগে ত্যাগ হয়, এরপরে গ্রহণ হয়। তো যার কারণে জারণ বিজারণ বিক্রিয়া আমরা এটাকে বলি, বিজারণ জারণ বিক্রিয়া বলি না। কারণ জারণ মানে ছারণ, আগে ত্যাগ হয়, এরপরে বিজারণ অর্থাৎ গ্রহণ হয়। তার মানে এর জন্য নামটা আমরা বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়া। আগে ইলেকট্রন ত্যাগ হবে, এরপরে ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে এইখানে আমি একটা জিনিস এক করতে পারি যে জারণ মানে ইলেকট্রন ত্যাগ বা ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ওকে, অর্থাৎ জারণ বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে ইলেকট্রন ত্যাগ হয়। বিজারণ কি? বিজারণ হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে ইলেকট্রন গ্রহণ করা হয়, অর্থাৎ বিক্রিয়কটাই ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তো দুইটা মিলে হয় জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটা দাঁড়ায় যে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে বা ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ হচ্ছে, সেই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবা যে জারণ বিজারণ বিক্রিয়াটা স্পেশালি হয়ে থাকে বিক্রিয়কগুলোর মধ্যে। অর্থাৎ তোমার জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো থাকবে, আমরা জানি না একটা রাসায়নিক বিক্রিয়ায় দুইটা জিনিস থাকে, একটাকে বলি আমরা বিক্রিয়ক, একটা কি বলি, উৎপাদ। তো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করবে, আবার বিক্রিয়কই কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তো এইখানে পুরো কাজটাই কি হয়, বিক্রিয়কদের মধ্যেই। তো ফলে এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। যখন কোনো একটা বিক্রিয়ক থেকে ইলেকট্রন ত্যাগ হয় তখন সেই বিক্রিয়া হবে জারণ বিক্রিয়া। যখন কোনো বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তখন সেটাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। ওকে, তো এখন ভাইয়া আমরা বিক্রিয়াটার মাধ্যমে আমরা ব্যাপারটা একটু ভালো করে বোঝার ট্রাই করব, কারণ এক্সাম্পল দেখলে আমরা ব্যাপারটা আরও বেশি ভালোভাবে কি হয়, ক্লিয়ার হয়। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। তো জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, এক কথা ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ হবে। এবং এই জিনিসটা হবে বিক্রিয়কগুলোর মধ্যে, এখানে উৎপাদের কোনো কাজ নাই, এখানে হচ্ছে সব কিছু কি বিক্রিয়কদের নিয়েই কাজ। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখি। সাপোজ এখানে একটা বিক্রিয়া দেয়া আছে, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কপার সালফেট, এটা হচ্ছে জিঙ্ক সালফেট, এটা হচ্ছে কপার। এই পার্টটুকু বা এই পোর্শনটুকু আমি বলি বিক্রিয়ক, আর এই পোর্শনটুকু কি বলি, উৎপাদ। তো আমি কি ভাইয়া বলে দিছি যে জারণ বিজারণ বিক্রিয়া তোমার বিক্রিয়কদের মধ্যেই হয়। ওকে, তো একটা জিনিস এইখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় জারণ ঘটেছে, কোথায় বিজারণ ঘটেছে। তো একটা জিনিস চিন্তা করবা যে জারণ বিজারণ হয়েছে কিনা সেটা বুঝবা কিভাবে, জারণ মানের পরিবর্তন হয়েছে কিনা। ওকে, আমি একটা এখানে পয়েন্ট লিখে দিই, জারণ মানের পরিবর্তন ঘটা মানেই, জারণ মানের পরিবর্তন ঘটা মানেই ইলেকট্রনের আদান প্রদান হওয়া। পরিবর্তন ঘটা মানেই ইলেকট্রন আদান প্রদান ঘটা। তো ইলেকট্রন আদান প্রদান মানেই কি বলতো, ইলেকট্রন আদান প্রদান মানেই হচ্ছে সেখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। ঠিক আছে, একটা জিনিস যে তুমি কিভাবে বুঝবা কোন একটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া কিনা বা রেডক্স বিক্রিয়া কিনা, সেটা বোঝার উপায় হচ্ছে তোমাকে প্রথমে দেখতে হবে যে কোন একটা বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানের কোনো পরিবর্তন ঘটছে কিনা। অর্থাৎ বিক্রিয়কে একটা মান দেখছো, উৎপাদে আরেকটা মান দেখছো, এরকম যদি হয় তাহলে ভাববা সেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, মানে সেখানে জারণ বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাছাড়া কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না। ঠিক আছে, তো এর জন্য আমাকে বুঝতে হবে যে তোমার অবশ্যই যে মৌলগুলো নিয়ে আমি কাজ করব সেই মৌলগুলো জারণ মানের পরিবর্তন ঘটেছে কিনা। যেমন ভাইয়া দেখো, এই যে তুমি হচ্ছে এইটা একটা রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়াতে বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক আর কপার সালফেট, উৎপাদ হচ্ছে জিঙ্ক সালফেট আর কপার। তুমি দেখতে পাচ্ছ জিঙ্কে মুক্ত অবস্থায় আছে না, তো আমরা জানি মুক্ত অবস্থায় জারণ মান কি হয়ে থাকে, জিরো। তো এখানে জিরো। এখানে যখন জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে তখন এই উৎপাদে আমি দেখতে পাচ্ছি জিঙ্কের জারণ মানটা কত, +2। আমরা জানি কিভাবে জারণ মান বের করতে হয়। এখানে সালফেট, জিঙ্ক সালফেটে তুমি যদি দেখো
সালফেট পুরাটা কি একটা রেডিকেল না? রেডিকেল মানে কি যৌগমূলক। তো এই পুরাটার চার্জ কত? -2। তো যেহেতু এই পুরাটার চার্জ -2, তাহলে জিঙ্কের অটোমেটিক্যালি কি হবে? +2। ঠিক আছে, আমরা এটা যখন জারণ মান নির্ণয় করা তখন দেখেছিলাম। আর সালফেট তো একটা যৌগমূলক, যৌগমূলকদের জারণ মান কি হয়ে থাকে? তাদের চার্জ। তো সালফেটের চার্জ যেহেতু -2, তার জারণ মানটা হবে -2। তাহলে অটোমেটিকলি জিঙ্কের কত হবে? +2। কেন? কোন একটা যৌগের জারণ মান হয়ে থাকে 0, কোন একটা যৌগের মোট জারণ মান হয়ে থাকে কি? 0। তাহলে এটা -2 হইলে এটা অটোমেটিক্যালি +2 হবে, ফলে পুরাটা জারণ মান কি হইলো? 0 হয়ে গেল। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি বিক্রিয়কে তোমার জিঙ্কের জারণ মান ছিল 0, উৎপাদে হয়ে গেছে কি? +2। তো তার ছিল এখানে 0, হয়ে গেছে +2, মানে কি তার এখানে জারণ মানের পরিবর্তন ঘটছে, এখানে জারণ মানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এখানে জারণ ঘটেছে। আবার তুমি খেয়াল করো যে কপার সালফেট, এই যৌগটাতে সালফেটের তো তোমার জারণ মান -2 আর কপারে কি? +2। উৎপাদে দেখতে পাচ্ছ কপারের জারণ মান হয়েছে কি? 0। অর্থাৎ এখানে আগে ছিল +2, এখন হয়েছে 0। তার মানে কি এখানেও জারণ মানের পরিবর্তন ঘটছে, রাইট? আগে ছিল +2, এখন হয়ে গেছে কি? 0। এখানেও জারণ মানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এইখানেও তোমার কি বলতে পারো যে এই বিক্রিয়াটা আসলে জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে যে মৌলগুলো দেয়া আছে বা পরমাণুগুলো দেয়া আছে তাদের জারণ মানের পরিবর্তন ঘটেছে, যেটা আমি উপর লিখে দিয়েছি যে জারণ মানের পরিবর্তন ঘটা মানেই সেখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। ইলেকট্রন আদান প্রদান হওয়াটা মানেই তো জারণ বিজারণ বিক্রিয়া, রাইট? এখন আমরা দেখব যে কিভাবে বেসিক্যালি এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটেছে। তো সবার আগে কি জারণ বিজারণ বিক্রিয়ার কাজ? যে প্রতিটা মৌলের তোমার জারণ মানগুলো উপরে লিখে দেওয়া। যেমন আমি দেখতে পাচ্ছি জিঙ্ক মুক্ত অবস্থায় তার জারণ মান 0। কপার সালফেট, এখানে সালফেট একটা রেডিকেল যৌগমূলক, তার চার্জ আমরা জানি -2, সেটাই তার জারণ মান -2। আর কপারেরটা কত? +2 লিখে দিলাম। জিঙ্ক সালফেট, জিঙ্কে +2 আর সালফেটের তো -2, আর এখানে কপার মুক্ত অবস্থায় আছে, যার কারণে তার জারণ মান কি হবে? 0 হবে। এখন একটু চিন্তা করতে হবে যে জারণ আসলে কখন হয়। জারণ তো তখনই হয় যখন ইলেকট্রনের আদান প্রদান হয়। ইলেকট্রনের আদান প্রদান বলতে শুধু ইলেকট্রন ত্যাগ হবে, দ্যাটস ইট, এটাই হচ্ছে জারণ। ভাইয়া বলে দিয়েছি যে যে বিক্রিয়ক থেকে ইলেকট্রন ত্যাগ হবে তখন সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া, অর্থাৎ এখানে জাস্ট ইলেকট্রন ত্যাগ, জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ত্যাগ নিয়ে আলোচনা। তাহলে জিঙ্ক ছিল 0, তার উৎপাদে দেখতে পাচ্ছি +2 হয়েছে, তার মানে কি তার আগে জারণ মান ছিল 0, হয়ে গেছে +2। ঠিক আছে, তো আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভিটি বাড়ে, এটা একটু মাথায় রাখবে। ইলেকট্রন ত্যাগ করা মানে কি? পজিটিভিটি বাড়া। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ মানে পজিটিভিটি বৃদ্ধি। ঠিক আছে, তারপরে ইলেকট্রন পজিটিভিটি বৃদ্ধি আর নেগেটিভিটি হ্রাস, নেগেটিভিটি হচ্ছে হ্রাস, এটা একটু মাথায় রাখবা। ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ভাববা যে পজিটিভিটি বৃদ্ধি আর নেগেটিভিটি হ্রাস, কারণ ইলেকট্রন ত্যাগ দান করে একটা ভালো কাজ, তো ভালো কাজ করলে পজিটিভ বাড়ে, আর নেগেটিভ আগে ধরো তুমি খারাপ কাজ করছো, ওই খারাপ কাজটা পরিমাণটা কি হবে? কমে যাবে। আর ইলেকট্রন যদি ছাড়ো, ইলেকট্রন যদি গ্রহণ করো তাহলে পজিটিভিটি কি হবে বলো তো? হ্রাস পাবে, আর নেগেটিভিটি কি হবে? বৃদ্ধি পাবে। জিনিসটা এমন যে তুমি যদি ঘুষ গ্রহণ করো, তুমি যদি ঘুষ খাও বা ঘুষ গ্রহণ করো, তাহলে তোমার ভালো কাজগুলোর পরিমাণটা কি? কমে যাবে, এবং মন্দ কাজের পরিমাণ কি? বেড়ে যাবে। জিনিসটা এরকম। তো ইলেকট্রন ত্যাগ করলে তোমার পজিটিভিটি বাড়বে, নেগেটিভিটি কমবে। ইলেকট্রন গ্রহণ করলে তোমার পজিটিভিটি কি হবে? ডাউন হবে, নেগেটিভিটি বাড়বে। তো এখানে আগে ছিল 0, এখন হয়ে গেছে +2, তার মানে কি তার পজিটিভিটি বাড়ছে। তো পজিটিভিটি বাড়া মানে কি? সেইখানে ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ এখানে জারণ ঘটেছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দেখো, জিঙ্ক যে বিক্রিয়কটা, এই বিক্রিয়কটা 2+ হয়ে গেছে উৎপাদে, বিক্রিয়ক অবস্থায় ছিল, তার জারণ মান 0, উৎপাদ অবস্থা হয়ে গেছে +2। তাহলে 0 থেকে +2 কিভাবে সম্ভব? সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে। জিঙ্ক কি করছে? সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে হয়ে গেছে জিঙ্ক 2+। জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে হয়ে গেছে কি? জিঙ্ক 2+। তাহলে এটা কি 2+ হয়ে গেল, এটা হচ্ছে জিঙ্কের কাজ ডান। এখন কোন একটা বিক্রিয়া শুধু জারণ বিক্রিয়া হয় না বা শুধু বিজারণ বিক্রিয়া হয় না। ভাইয়া আমি যখন আয়নিক বন্ধন পড়েছিলাম তখনও বলে দিয়েছিলাম যে কেউ যদি ইলেকট্রন কখনো ত্যাগ করে, অন্য কেউ
না কেউ সেই ইলেকট্রনটা কি করে, গ্রহণ করে। এখানে জিঙ্ক যেমন ইলেকট্রন ত্যাগ করতেছে, কাউকে না কাউকে সেই ইলেকট্রনটা গ্রহণ করতে হবে। কে গ্রহণ করে জানো? আমরা এখান থেকে বের করবো। দেখো কপারের জারণ মান ছিল +2, এখন কপারের জারণ মান কি হচ্ছে 0, আগে তার +2 ছিল, এখন হয়ে গেছে কি 0। দেখো তো আমরা বলে দিচ্ছি যে ইলেকট্রনের গ্রহণ যখন হয় পজিটিভিটি কি হয়, কমে, পজিটিভিটি ডাউন হয়, কমে। তো আগে যার পজিটিভ ছিল +2, এখন তার পজিটিভ কিন্তু নাই, 0। তার মানে কি, তার পজিটিভিটি কমে গেছে। তো পজিটিভিটি কমে যাওয়া মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করছে বা ঘুষ গ্রহণ করছে। তার মানে এই যে কপার, তার জারণ মান ছিল +2, সে এই যে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সেই দুইটা ইলেকট্রন কপার 2+ কি গ্রহণ করছে, ফলে তার জারণ মান হয়েছে কি এখন 0। তো মনে রাখবা, জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ততগুলো ইলেকট্রন কি গ্রহণ হয়, ফলে তোমার জারণ বিজারণ বিক্রিয়া পুরোটা হচ্ছে সম্পন্ন হয়। তো এখন আমাদের ডান। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, দুইটা ইলেকট্রন গ্রহণ হয়েছে। তো আমরা এই ইলেকট্রন কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমার বিক্রিয়ক পার্ট হচ্ছে যে জিঙ্ক আর হচ্ছে কপার 2+, উৎপাদ পার্টটুকু হচ্ছে জিঙ্ক 2+ আর হচ্ছে কপার। তো ফলে আমার জারণ বিজারণ বিক্রিয়াটা কি সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এইখানে জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হইলো, এই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া। এখন একটা কথা বলতে পারো যে ভাইয়া অর্ধ বিক্রিয়া আবার কি? ব্যাপারটা আমি তোমাকে বলি, একটু আগেও হয়তো বলে দিয়েছি যে শুধুমাত্র জারণ বিক্রিয়া কখনো হয় না, বা শুধুমাত্র বিজারণ বিক্রিয়া কখনো হয় না। জারণ বিজারণ দুইটা মিলে একটা বিক্রিয়া হয়, এটা একটা সম্পূর্ণ প্যাকেজ। তো শুধু জারণ বিক্রিয়া হইলে সেটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া, শুধু বিজারণ ঘটলে সেটাকে আমরা বলি বিজারণ অর্ধ বিক্রিয়া। তো এই দুইটা মিলে হয় জারণ বিজারণ বিক্রিয়া। তাই আমরা এখানে লিখি জারণ অর্ধ বিক্রিয়া, এখানে লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুইটা মিলে হয় জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া। ওকে, তো শুধু জারণ বিক্রিয়া কখনো হয় না, সেটাকে আমরা বলি জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, কারণ জারণ হইলে সেখানে বিজারণ অটোমেটিক্যালি হবেই। তো যার কারণে আমরা এখানে জারণ অর্ধ বিক্রিয়া লিখে সেটাকে কি করি, মেনশন করি। ওকে, তো এইটা হচ্ছে তোমার জারণ অর্ধ বিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। দুইটা মিলে আমার হইলো জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এই যে এই প্যাকেজটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। এখন আরেকটা জিনিসটা আমরা আলোচনা করব। দেখো এই আমি আগে বলে দিয়েছি যে জারণ বিজারণ বিক্রিয়াতে কাজ হয় বিক্রিয়কগুলো নিয়ে, যেমন এই যে এই বিক্রিয়কগুলো নিয়ে কাজ হয়। এইখানে তোমার যে বিক্রিয়কটা আছে জিঙ্ক, এর কি হয়েছে, এর এখানে জারণ করছে না, তো তার একটা নাম আছে, এই বিক্রিয়কের নাম হচ্ছে বিজারক। তোমাকে একটা জিনিস মনে রাখার জন্য একটা জিনিস বলে দিই, এটা মনে রাখবা যে বিজা, এই যে জিনিসটা কি, অর্থাৎ এটা হচ্ছে যার জারণ ঘটবে তার নাম হবে বিজারক, আর যার বিজারণ ঘটবে তার নাম হচ্ছে জারক। অর্থাৎ যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি বিজারক, যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক। অর্থাৎ এখানে উল্টা জিনিসটা আর কি, নামটা উল্টাভাবে আসতেছে, যে জিঙ্কের জারণ ঘটছে তাই জিঙ্কের নাম বিজারক, আর হচ্ছে তোমার কপার 2+ এর বিজারণ ঘটছে তাই সেটার নাম কি দিচ্ছি আমরা, তোমার জারক। অর্থাৎ আমি এটাকে এইভাবে মনে রাখি যে বিজা, জারণ ঘটলে নাম হয় বিজারক, বিজারণ ঘটলে নাম হয় জারক, শেষ। ওকে, তো আরেকটা জিনিস এখানে পড়তে হবে, সেটাকে আমরা বলি দর্শক আয়ন। জারণ বিজারণ বিক্রিয়ায় দেখবা এমন কিছু আয়ন থাকে যাদের জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ মানের কোনো পরিবর্তন ঘটে না, সেগুলোকে আমরা বলি দর্শক আয়ন। অর্থাৎ আমি তোমাকে বলি একটা খেলা, সাপোজ একটা ফুটবল খেলা বা একটা ক্রিকেট খেলা, সেইখানে কি কি হয়ে থাকে বলো তো? সেখানে বলার বোলিং করে, ব্যাটসম্যান ছক্কা পিটায় বা হচ্ছে আউট হয়ে যায় বা 4 মারে। তো এই যে বলার যে বল করতেছে সেটাকে তুমি ধরে নাও জারণ, বলটাকে ফেলে দিচ্ছে। তোমার ব্যাটসম্যান যে হচ্ছে বলটাকে হিট করতেছে সেটা মনে করো হচ্ছে তোমার বিজারণ। অর্থাৎ বলার বল ছুটতেছে সেটা জারণ, আর ব্যাটসম্যান ছক্কা মারতেছে সেটা হচ্ছে তোমার কি বিজারণ, মানে বলটাকে গ্রহণ করে সে ছক্কা মারতেছে। তো এখন খেলার মধ্যে এমন থাকে না যারা হচ্ছে খেলায় অংশগ্রহণ করে না, মানে তারা কি করে, তারা হচ্ছে বসে বসে খেলা দেখে, তো তাদেরকে আমরা কি বলি, দর্শক বলি। তেমনি এই জারণ বিজারণ বিক্রিয়ায় এমন কিছু আয়ন থাকে যারা জারণ বিজারণ বিক্রিয়ায় ডিরেক্টলি পার্টিসিপেট করে না, মানে তাদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না, সেই আয়নগুলোকে আমরা বলি দর্শক আয়ন। যেমন দেখো
এই যে একটা জারণ বিজারণ বিক্রিয়াতে সালফেট এই আয়নটার জারণ মান কত ছিল -2, উৎপাদেও কি -2, দেখো বিক্রিয়কেও -2, উৎপাদেও -2, তার মানে কি -2 তার জারণ মানের কোনো পরিবর্তন করছে ঘটে নাই, যার কারণে আমি এই সালফেট আয়নটাকে বা এই যৌগমূলকটাকে বলতেছি দর্শক আয়ন। তুমি এই জারণ বিজারণ বিক্রিয়ায় এমন কিছু আয়ন পাবা, আর প্র্যাকটিস করতে করতে তো বুঝবো, এমন কিছু আয়ন পাবা যাদের বিক্রিয়কে জারণ মান যা থাকে উৎপাদেও জারণ মান তাই থাকে, তো সেগুলোকে আমরা বলি দর্শক আয়ন। ওই যে খেলার মধ্যে তারা কোনো কাজ করে না, তার জাস্ট এমনি খেলা দেখে যে বলার বল করতেছে আর ব্যাটসম্যান বলটাকে নিয়ে তারপর 6 মারতেছে, 4 মারতেছে, আউট হচ্ছে, এটা দেখতেছে, মানে খেলা উপভোগ করতেছে, সেটা হচ্ছে দর্শক। অর্থাৎ এটাকে আমরা বলি দর্শকায়ন, যাদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না। আর যাদের জারণ মানের পরিবর্তন ঘটে তারা তো ব্যাটসম্যান বা বলার, যেটাই হোক। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। আমরা একটু সামারাইজ করি আমরা কী কী পড়লাম। আমরা হচ্ছে শুরুতে দেখলাম যে জারণ বিজারণ বিক্রিয়া, যেটা ইংলিশ হচ্ছে রেডক্স, যেটাকে বাংলা আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে রেড অক্স, রেডের পূর্ণরূপ রিডাকশন যেটাকে আমরা বলি বিজারণ, অক্সের পূর্ণরূপ অক্সিডাইশন যেটাকে আমরা বলি জারণ। এখন নামটা কি জারণ বিজারণ, কারণ বিজারণ জারণ নামটা কেন হইল না, কারণ আগে ইলেকট্রন ত্যাগ হয় তারপর ইলেকট্রন গ্রহণ হয়। তো জারণ যেহেতু ইলেকট্রন ত্যাগ বা জারণ মানে ছাড়ন, অর্থাৎ এখানে ইলেকট্রন আগে ছাড়তেছে বা ত্যাগ হচ্ছে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, মানে পরে ইলেকট্রন কি হচ্ছে, গ্রহণ হচ্ছে, অর্থাৎ এখানে আগে জারণ ঘটছে, তাই নামটা দেওয়া হয় জারণ বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় তোমার ইলেকট্রনের আদান প্রদান হয় বা কোনো একটা মৌল বা যৌগমূলকের আয়নের পরিবর্তন ঘটে বা হচ্ছে তোমার জারণ মানের পরিবর্তন ঘটে, সেই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। যেমন আমি উপর লিখে দিয়েছি যে জারণ মানের পরিবর্তন ঘটা মানেই ইলেকট্রনের আদান প্রদান হওয়া, ঠিক আছে। তো তুমি কোনো একটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে কিনা কীভাবে বুঝবা, যে তুমি দেখবা যে মৌলগুলার জারণ মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, যদি জারণ মানের পরিবর্তন হয় তাহলে ভাববা সেখানে তোমার ইলেকট্রন আদান প্রদান হয়েছে। যেমন আমরা এই বিক্রিয়াতে দেখতে পারলাম যে শুরুতে কি কাজ করব, যে প্রতিটা পরমাণু বা মৌলের জারণ মানটা বের করে ফেলবো। যেমন এখানে জিঙ্ক মুক্ত অবস্থায় 0, কপার +2, সালফেট -2, জিঙ্ক +2, সালফেট -2, কপার 0। তো এখানে দেখতে পাচ্ছি জিঙ্কের ছিল 0, হয়ে গেছে +2, তার মানে সেখানে জারণ মানের পরিবর্তন ঘটছে। কপারের +2, এখানে 0, এখানেও জারণ মানের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এটা একটা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তো যেহেতু এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে আমি এখানে বলতে পারতেছি যে এইখানে তোমার ইলেকট্রনের আদান প্রদান কি হয়েছে, ঘটছে। তো এখন ইলেকট্রনের আদান প্রদান কীভাবে ঘটে, ভাই একটা কথা বলে দিছি, মনে রাখবা যে ইলেকট্রন ত্যাগ হলে পজিটিভিটি বৃদ্ধি পায় আর নেগেটিভিটি হ্রাস পায়, আর ইলেকট্রন গ্রহণ হলে পজিটিভিটি হ্রাস পায়, নেগেটিভিটি বৃদ্ধি পায়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি 0 ছিল জিঙ্কের জারণ মান, হয়ে গেছে +2, তার মানে কি এখানে পজিটিভিটি বৃদ্ধি পাইছে, তার মানে এখানে জারণ ঘটছে, অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ হয়েছে। আগে ছিল পজিটিভ, এখন হয়ে গেছে 0, অর্থাৎ সেখানে পজিটিভ হ্রাস পাইছে, অর্থাৎ এখানে ইলেকট্রন কি হয়েছে, গ্রহণ হয়েছে। তো কীভাবে হয়েছে, জিঙ্ক 0 ছিল, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে জিঙ্ক 2+, এখানে জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে। কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে কপার, অর্থাৎ এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। তো দুইটা মিলে জারণ বিজারণ পূর্ণ বিক্রিয়া সম্পন্ন হয়। তো ফলে আমার এইখানে জারণ বিজারণ বিক্রিয়াটা হয়ে গিয়েছে। এখন এখানে আরেকটা জিনিস আমরা বললাম যে এমন কিছু আয়ন থাকবে যাদের জারণ মানের পরিবর্তন ঘটবে না, অর্থাৎ বিক্রিয়কেও যা থাকবে উৎপাদেও তাই থাকবে, তখন সেগুলোকে আমরা বলি দর্শক আয়ন। যেমন সালফেট দেখতে পাচ্ছি বিক্রিয়কে -2, উৎপাদেও -2, তার জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই, সেটা একটা দর্শক আয়ন। আরেকটা পড়ছিলাম বিজা, অর্থাৎ যার জারণ ঘটে, অর্থাৎ যে বিক্রিয়কের জারণ ঘটবে তার একটা নাম আছে, সেটাকে আমরা বলি বিজারক, এবং যে বিক্রিয়কের বিজারণ ঘটবে তার একটা নাম আছে, সেটাকে আমরা বলি জারক। অর্থাৎ যা দিয়ে বোঝাচ্ছি জারণ ঘটলে তার নাম হবে বিজারক, বি দিয়ে বিজারণ ঘটলে তার নাম হবে জারক। অর্থাৎ এখানে জিঙ্ক হচ্ছে বিজারক, কপার 2+ হচ্ছে জারক। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে বেসিক আলোচনা। এখন আমরা আরও কিছু জারণ বিজারণ বিক্রিয়া দেখব, আরও কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করবো, যেন তোমরা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাও এবং তোমাদের ফুললি ব্যাপারগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাক। তাহলে চলো আমরা আরও কিছু এখন জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করে আসি। আরেকটা উদাহরণ দেখবো, আমরা আসলে অনেকগুলোই দেখবো। এখন শুরুতে তোমরা একটা কাজ করবা, যে ভিডিওটা পজ করে নিজেরা এটা একটু ট্রাই করবা যে ভাই আমি পারতেছি কিনা।
তো ট্রাই করার পরে মানে তাহলে বুঝতে পারবা যে বেসিক কতটা বুঝতে পারতেছো। তো ট্রাই করার পরে ভাইয়ের সাথে মিলিয়ে নিবা, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে আসি যে এটা জারণ বিজারণ বিক্রিয়া কি না সেটা আগে টেস্ট করতে হবে। তার আগে কী করতে হবে যে তাদের জারণ মানগুলো লিখে নিতে হবে। তো এখানে আমি জিঙ্কের জারণ মান মুক্ত অবস্থায় 0, এখানে সালফেটের জারণ মান -2, পুরোটার এই পুরোটার জারণ মান হচ্ছে কি -2। আর হাইড্রোজেনের কথা হবে, আমি একটা কথা বলছিলাম হাইড্রোজেনের জারণ মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে +1 একটা -1। এখানে কি হবে আমি বলছি যে ডান সাইডে যদি থাকে তাহলে বুঝবা যে হাইড্রোজেনের জারণ মান হবে নেগেটিভ, বাম সাইডে থাকলে হাইড্রোজেনের মান হবে পজিটিভ। তাহলে এইখানে হবে +1 × 2 অর্থাৎ +2। তাহলে দেখো এই যে +2 আর -2 পুরা যৌগ বা পুরা সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর জারণ মান হয়ে গেছে কি 0। ওকে, তো একটা হাইড্রোজেনের জন্য +1, দুইটা হাইড্রোজেনের জন্য +2, তাহলে +1 × 2 মানে হচ্ছে +2। ওকে, আর জিঙ্কেরটা হচ্ছে আমি বুঝতে পারতেছি এখানে +2 হবে আর সালফেটেরটা হবে -2, কারণ পুরা সালফেটের যদি -2 হয় তাহলে জিঙ্কেরটা অটোমেটিক্যালি কি হবে +2, কারণ আমরা জানি পুরা যৌগের জারণ মানটা কি হয়ে থাকে 0 হয়ে থাকে। ওকে, আর হাইড্রোজেনের এখানে জারণ মান হবে 0। তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে এখানে কার জারণ ঘটছে আর কার বিজারণ ঘটছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে জিঙ্কের ছিল 0 হয়ে গেছে +2, তার মানে কি পজিটিভিটি বাড়ছে। তো পজিটিভিটি বাড়া মানে কি ইলেকট্রন ত্যাগ, আর ইলেকট্রন ত্যাগ বা ইলেকট্রন ছাড়ন মানে কি জারণ, অর্থাৎ এখানে জিঙ্কের জারণ ঘটছে। তো আমি এইটা দিয়ে বুঝাইতে পারি যে এইখানে জিঙ্কের কি ঘটছে জারণ ঘটেছে, জারণ। আর এইখানে এইটা কি ঘটছে বলো তো, এইটা তুমি কিন্তু নিজেই বুঝতে পারতেছো যে কি ঘটছে এখানে, ঠিক আছে? দেখো হাইড্রোজেনের ছিল কত +2 হয়ে গেছে কি 0, হাইড্রোজেনের ছিল +2 হয়ে গেছে কি 0। তাহলে এখানে আগে প্লাস ছিল এখন হয়েছে 0, মানে তার প্লাসটা কি হয়ে গেছে কমে গেছে। তো প্লাস কমে যাওয়া মানে কি ইলেকট্রনের গ্রহণ হয়েছে, প্লাস কমে যাওয়া মানে ইলেকট্রনের গ্রহণ হয়েছে, আর ইলেকট্রন গ্রহণ মানে কি বিজারণ, অর্থাৎ এখানে ঘটছে বিজারণ, এইখানে বিজারণ ঘটেছে। তো আমি এইখানে পেয়ে গেছি যে কোথায় জারণ বিজারণ ঘটছে, জিঙ্কের জারণ ঘটছে আর হাইড্রোজেনে কি করছে বিজারণ। এখানে দর্শকায়নটা কি, দর্শকায়নটা তুমি পেয়ে গেছো যে সালফেটের -2 ছিল বিক্রিয়কে উৎপাদেও কি -2। তাহলে এখানে সালফেটের যেহেতু কোনো জারণ মানের পরিবর্তন ঘটে নাই তাহলে SO4টা এখানে দর্শকায়ন, সে জাস্ট খেলা দেখতেছে, দর্শক আয়ন। তো এখন আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা লিখে নিব যে জিঙ্ক কি করছে, আগে 0 ছিল এখন হয়েছে +2, অর্থাৎ এখানে জিঙ্ক যেটা করছে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ফলে তার জারণ মান হয়েছে জিঙ্ক +2। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমি বলি জারণ অর্ধ বিক্রিয়া। এটাকে কি বলবো জারণ অর্ধ বিক্রিয়া, কারণ জারণ বিক্রিয়া নর্মালি হয় না, জারণ অর্ধ বিক্রিয়া হয়ে থাকে। এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এখন দেখতে হবে যে হাইড্রোজেনের কি অবস্থা। হাইড্রোজেন তো তার পজিটিভিটি কমে গেছে, মানে সেখানে ইলেকট্রনের গ্রহণ হয়েছে। এখন দেখো হাইড্রোজেনের ছিল +1, তাহলে আমি এখানে আগে লিখি H+, এখানে ছিল কি H+। হাইড্রোজেনের H+ কেন লিখলাম, কারণ হাইড্রোজেনের জারণ মান ছিল +1, একটা হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে দুইটা হাইড্রোজেনের কি হবে 2H+। তাহলে আগে আমি এটা লিখে নিই যে একটা H+ যদি তোমার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে হয়ে যাবে শুধু H। আমি একটা কথা বলি তোমাকে, যখন তুমি জারণ বিজারণ বিক্রিয়া এইভাবে অর্ধ বিক্রিয়া অনুসারে সাজাবা তখন প্রথমে একটাটা হিসাব করবা, একটাটা হিসাব করলে তোমার বেশি সহজ হবে। সবসময় ট্রাই করবা যে দুইটারটা না নিয়ে প্রথমে একটারটা হিসাব করা, একটারটা হিসাব করলেই তোমার সহজ হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ দুইটা হাইড্রোজেনের জারণ মান ছিল +2, এখানে দুইটা হাইড্রোজেনের জারণ মান কি 0। তো একটা হাইড্রোজেন তার জারণ মান +1, সে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে শুধু H, মুক্ত অবস্থা হাইড্রোজেন যার জারণ মান 0। তাহলে দুইটা হাইড্রোজেন অর্থাৎ 2H+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে H2, এই যে H2। তাহলে এইখানে যেটা হয়েছে এখানে হয়েছে বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া।
তোমাকে ভাইয়া বারবার বলতেছি, যখন তুমি জারণ বিজারণ বিক্রিয়া এইভাবে সাজাবা, মানে বিক্রিয়াটা এইভাবে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখি সাজাবা, তখন মাস ট্রাই করবা হচ্ছে একটার হিসাব করা। যেমন এখানে জিঙ্ক তো একটা হিসাব হয়েছে, হাইড্রোজেনেরটাও একটা হিসাব করে। এখানে দুইটা হাইড্রোজেন মিলে তার জারণ মান হচ্ছে +2, দুইটা হাইড্রোজেন মিলে তার জারণ মান হচ্ছে 0। তুমি শুরুতে একটা হাইড্রোজেন নিয়ে কাজ করবে। একটা হাইড্রোজেনের জারণ মান কত ছিল? +1, মানে প্লাস আর কি, একই কথা। তো H+ একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে শুধু হাইড্রোজেন। তাহলে দুইটা H+, এই যে H2 2+ মানে কি 2H+, একটা হাইড্রোজেন যদি প্লাস হয়, দুইটা হাইড্রোজেন মিলে কি হবে? +2, বা যেটাকে আমি লিখতে পারি 2H+, সেটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে H2। এখন তুমি দেখো ইলেকট্রন ত্যাগ হয়েছিল দুইটা, ইলেকট্রন গ্রহণও হয়েছে দুইটা, তাহলে কেটে দাও। তো ফলে এখানে জিঙ্ক +2H+, এখানে জিঙ্ক 2+ H2। তো এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখন বলতে পারো ভাই এখানে জারককে আর বিজারককে, তো আমরা মনে আছে জাবি বিজা, যার জারণ ঘটবে সে বিজারক, অর্থাৎ জারণ ঘটছে জিঙ্কের, তাহলে সে কি বিজারক। জাবি জারণ ঘটলে তার নাম হবে বিজারক, আর তার বিজারণ ঘটছে তার নাম হচ্ছে জারক। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। তো তোমরা সবাই মিলিয়ে নিও, যারা হচ্ছে ট্রাই করছিলে, আশা করি তোমাদের সাথে এটা মিলছে। না মিললে তোমরা বুঝে নিও যে কোন জায়গাটা তোমার এখানে সমস্যা হয়েছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এখন আমরা আরও কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। যে বিক্রিয়াটা দেয়া আছে, এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা বিশ্লেষণ করব। তো ফাইন্ড আউট করার জন্য প্রথমে কি করতে হবে? জারণ মানগুলো লিখে নিতে হবে, যার যার জারণ মান। তারপর দেখতে হবে জারণ মানগুলো কি হয়েছে, চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ হয় তাহলে ইলেকট্রন আদান প্রদান ঘটবে, আর ইলেকট্রন আদান প্রদান ঘটায় মানেই সেখানে জারণ বিজারণ বিক্রিয়া হওয়া। এখন আমরা একটু দেখি যে জারণ মানের মানগুলো লিখে দিব। যেমন সাপোজ এখন বলতে পারো ভাইয়া এইটা তো আমি জানি যে টিন, এটা তো আমি জানি মার্কিউরি, বাট কাহিনীটা হচ্ছে ভাই এটার জারণ মান কত এগুলো তো আমি জানি না। বাট না জানলে বের করে কি খুব কষ্ট? না, দেখো আমরা জানি ক্লোরিনের জারণ মান কত। ক্লোরিনের জারণ মান তো এখানে -1, তাহলে -1 × 2, তাহলে কত হবে? -2। দুইটা ক্লোরিনের জন্য হবে -2। তাহলে অটোমেটিক্যালি যেহেতু আমরা একটা জানি যে কোনো একটা যৌগের মোট জারণ মান 0 হয়ে থাকে, তাহলে এইটার অটোমেটিক্যালি জারণ মান কত হবে? +2। তাহলে এটা হবে +2। এটা একটা সিমিলারলি এভাবে বের করি যে একটা ক্লোরিনের -1, চারটা ক্লোরিনের -1 × 4 অর্থাৎ -4। তাহলে টিনেরটা অটোমেটিক্যালি কী হবে? +4। আর এখানে দেখতে পাচ্ছি এই ক্লোরিন হচ্ছে একটার জন্য -1, চারটার জন্য -4, এটাটা অটোমেটিক্যালি কী হবে? +4। এখানেও সিমিলারলি -1 × 2 -2, এটা হবে অটোমেটিক্যালি +2, কারণ পুরো যৌগের মানটা 0 বানাতে হবে। এখন তুমি একটা জিনিস চেক করবা, জারণ মানগুলো তো লেখা ডান, এখন চেক করবা যে জারণ মানের পরিবর্তন হচ্ছে কিনা। যেমন এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়কে জারণ মান ছিল +2, উৎপাদে হয়ে গেছে +4। হ্যাঁ, এখানে জারণ মানের পরিবর্তন হয়েছে, +2 ছিল, হয়েছে +4। বিক্রিয়কে দেখতে পাচ্ছি +4, উৎপাদে হয়েছে +2, চেঞ্জ হয়েছে না? দেখো টিনের এসএন, যেটার নাম কি টিন, টিনের জারণ মান ছিল +4, হয়ে গেছে +2, জারণ মানের পরিবর্তন ঘটছে। তার মানে কি? হ্যাঁ, জারণ মানের দুই সাইডে পরিবর্তন করছে, মানে হ্যাঁ এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা হয়েছে। তাহলে এইটা কোথায় জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে সেটা এখন ফাইন্ড আউট করতে হবে। এইটা আমি শিওর যে এটা একটা রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে জারণ মানগুলোর পরিবর্তন ঘটছে। এখন ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় হচ্ছে তোমার জারণ ঘটছে, কোথায় বিজারণ ঘটছে। একটু খেয়াল করো যে Hg বা মার্কারি এখানে দেখতে পাচ্ছি +2, এখানে হয়ে গেছে +4, এখানে +2, এখানে +4। তার মানে কি তার প্লাস বৃদ্ধি পাইছে না, এখানে +2 ছিল এখন +4 হয়েছে, মানে দুইটা প্লাস বৃদ্ধি পাইছে। এখানে প্লাস বৃদ্ধি হওয়া মানে কি? ইলেকট্রন ত্যাগ। প্লাস বৃদ্ধি হওয়া মানে কি? ইলেকট্রন ত্যাগ। অর্থাৎ এখানে মার্কিউরি ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। অর্থাৎ এখানে মার্কারির ইলেকট্রন কি হয়েছে? ত্যাগ হয়েছে বা আদান হয়েছে, অর্থাৎ এখানে জারণ ঘটেছে। টিনের দেখো +4 ছিল, হয়ে গেছে +2, অর্থাৎ তার প্লাস কি কমে গেছে, তার প্লাস কমে গেছে। প্লাস কমে যাওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ। প্লাস কমে যাওয়া মানে ইলেকট্রন গ্রহণ।
তার মানে এখানে কি বিজারণ ঘটেছে। তাহলে চলো আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা একটু সাজাই ফেলি। যে আমরা এখানে যেটা বিক্রিয়ক ছিল কি Hg2+, তো এই যে মার্কারি 2+, সে হয়ে গেছে কি Hg+4 বা 4+। তো 2+ থেকে 4+ কীভাবে হয়েছে? যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলেই তো হবে। তাহলে অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে Hg+4 বা 4+। আর তাহলে 3+4 ছিল, সে কি করছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, কারণ দুইটা ইলেকট্রন গ্রহণ করার কারণেই তো তার দুইটা প্লাস কি হয়েছে? কমে গেছে। তো তাহলে 3 দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে কি Sn2+। তো এইখানে দেখো আমরা বলছি যে জারণে যতগুলি ইলেকট্রন ত্যাগ হবে বিজারণে ততগুলি ইলেকট্রন গ্রহণ হবে। দেখো মার্কারে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, 3 দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এইখানে কাটাকাটি, এটা সবসময় কাটাকাটি যাবে। তাহলে এখানে আমরা বসাবো Hg2+ প্লাস Sn4+, এগুলো হচ্ছে আমার বিক্রিয়ক, আর এটা হচ্ছে Hg4+, আর এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে আমার জারণ অর্ধবিক্রিয়া, যেটা আমি অলওয়েজ বলি, এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, আর এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আর এই পোর্শনটাকে আমি বলি কি বলতো? বিজারক। বিজারক, যেহেতু তার জারণ ঘটছে, আমরা জানি যা বি বিজা, যা হচ্ছে জারণ ঘটলে বিজারক নাম হবে, বিজারণ ঘটলে নাম হবে জারক। তার বিজারণ ঘটছে তাই সেটাকে আমরা বলি জারক। একটা কোশ্চেন, খুবই ফেমাস একটা কোশ্চেন আসে যে জারণ বিজারণ একটি যুগপৎ ঘটনা, ব্যাখ্যা করো। বলতে পারো যুগপৎ মানে কি? যুগপৎ জিনিসটা হচ্ছে একই সময়, যুগপৎ বা যুগপৎ মানে হচ্ছে একই সময়, এটার অর্থ হচ্ছে একই সময়। মনে রাখবা জারণ বিজারণ বিক্রিয়াটা একই সময়ে হয়ে থাকে। একই সময় মানে কি? একই সময়ে জারণ ঘটে, একই সময়ে বিজারণ ঘটে। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার পরে আরেকটা বিক্রিয়ক থেমে থাকে না, সে সাথে সাথে ইলেকট্রন নিয়ে নেয়। অর্থাৎ এখানে জারণ এবং বিজারণ দুইটা ঘটনায় একই সাথে বা একই সময় হয়ে থাকে। তাই আমি বলতে পারি যে জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে একটা যুগপৎ ঘটনা। জারণ বিজারণ হচ্ছে একটা যুগপৎ ঘটনা। তোমাকে প্রায় প্রশ্নে চলে আসে 2 নম্বর বা 4 নম্বর কোশ্চেনের জন্য যে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ ঘটনা, ব্যাখ্যা করো। আসলে এটা কিছুই না, তুমি প্রথমে পুরো জারণ বিজারণ বিক্রিয়াটা এক্সপ্লেন করবা, এরপর লাস্টে লিখবা যে যুগপৎ মানে হচ্ছে একই সাথে বা একই সময়ে হয়ে থাকে। একই সময় কি হয়ে থাকে? একই সময় ইলেকট্রন ত্যাগ, একই সময় ইলেকট্রন গ্রহণ হয়ে থাকে, যার কারণে আমি বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে একটা যুগপৎ ঘটনা। ওকে, সিম্পল। তো এই ছিল হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া একটা টাইপ। এখন আমরা আরেক কিছু টাইপ রেডক্স বিক্রিয়া দেখবো, জারণ বিজারণ বিক্রিয়া দেখবো। এতটুকু এই 3টা বিক্রিয়া দেখাতে আমাদের সীমাবদ্ধ না জারণ বিজারণ বিক্রিয়া, আমরা অনেক বিক্রিয়া দেখবো, যেন হচ্ছে তোমাদের মোটামুটি সব টাইপের জারণ বিজারণ বিক্রিয়া দেখা হয়ে যায় আর কি। এটা ভাইয়া ট্রাই করবো। ওকে, তো চলো আমরা আরও কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করে আসি। আরেকটা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। দেখো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, আর এই পোর্শনটুকু হচ্ছে আমার উৎপাদ। তো উৎপাদে আছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন অণু। তো এখানে আমি দেখব যে এটা জারণ বিজারণ ঘটছে কিনা, সেটা আমাকে আগে টেস্টিং করতে হবে। তো আমি দেখি জারণ মানগুলো আগে বের করে নেই। যেমন এখানে ক্লোরিনের হচ্ছে একটার জন্য -1, তো 5টার জন্য -1 × 5, অর্থাৎ এটা হবে -5। তাহলে এই ফসফরাসের অটোমেটিক কি হবে? +5। তাহলে পুরো জারণ মানটা কি হলো? 0 হইলো, +5 থেকে -5 বাদ দিলে। এটাও সিমিলারলি -1 × 3, এটা হবে -3। তাহলে এটা অটোমেটিকলি কি হবে? +3। আর এটা তো মুক্ত অবস্থায় আছে, এটার জারণ মান হচ্ছে 0। ওকে, তো এই ক্লোরিনের জারণ মান কি? 0, মুক্ত অবস্থায় আছে অণুটা। আচ্ছা, তো এখন দেখতে হবে জারণ মানের কোনো পরিবর্তন ঘটছে কিনা। তাহলে ভাববো ইলেকট্রন আদান প্রদান ঘটছে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। তো ফসফরাসে দেখতে পাচ্ছি এখানে +5 হয়ে গেছে, হচ্ছে এখানে +3, তার মানে এখানে জারণ মানের পরিবর্তন ঘটছে। ক্লোরিনের এখানে দেখতে পাচ্ছি -5, এখানে হচ্ছে -5 না, বেসিক্যালি এখানে ক্লোরিনের দেখতে পাচ্ছি জারণ মান 5টার মিলায় হচ্ছে -5, এখানে ক্লোরিনের 3টা মিলায় হচ্ছে -3, এখানে ক্লোরিনে হচ্ছে আবার 0। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে ক্লোরিন ছিল কয়টা? 5টা না? এই বিক্রিয়ক নিলেও তো 5টা আছে। কথা হচ্ছে এখানে কিন্তু ক্লোরিনের জারণ মানে পরিবর্তন করছে। দেখো এখানে ক্লোরিনের জারণ মান -1 ছিল, এখানেও -1, কিন্তু এখানে তো -1 না, এখানে কত? 0।
এখানে -1, এখানে -1, কিন্তু এখানে কত 0, অর্থাৎ এখানে ক্লোরিনের জারণ মানের পরিবর্তন ঘটছে। কথা হচ্ছে এখানে ক্লোরিনের কয়টা ক্লোরিনের জারণ মান পরিবর্তন করছে, এটা হচ্ছে বোঝার জিনিস। তোমাকে এই জিনিসটা একদম ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, একটু চিন্তা করো। দেখো এখানে তুমি জিনিসটাকে এইভাবে যদি ভাবো তোমার জন্য অনেক সহজ হবে ভাইয়া। দেখো এখানে ক্লোরিন ছিল 5টা, তাই না? এই যে এখানে ক্লোরিন ছিল 5টা, প্রতিটা ক্লোরিনের জারণ মান তুমি এখানে লেখো -1 -1 -1 -1 -1, ঠিক আছে? লিখে ফেললাম আমি প্রতিটা ক্লোরিনের জারণ মান হচ্ছে মাইনাস। এটা হচ্ছে বিক্রিয়ক পোর্শনটুকু, এটা হচ্ছে আমার বিক্রিয়কের জিনিসপাতি। এটা কি? বিক্রিয়ক। এখন আমি উৎপাদ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এটা হচ্ছে বিক্রিয়ক। উৎপাদটা নিয়ে দেখি। উৎপাদে এখানে 3টা ক্লোরিন আছে, তো 3টা ক্লোরিনের জারণ মান লিখলাম। এখানে হচ্ছে একটার -1, এখানে একটা -1, এখানে একটা -1। এই যে 3টা ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, তাহলে -3 আসছে। আরেকটা ক্লোরিনের জারণ মান হচ্ছে এখানে 0, আরেকটা ক্লোরিনের জারণ মান কি এখানে 0। এটা হচ্ছে আমার উৎপাদের পার্ট। এটা কি আমার উৎপাদের পার্টটুকু, উৎপাদ। এই বেসিকটা অনেকে হয়তো বা ঠিকমতো ধরতে পারে না, তাই মুখস্থ করে ফেলে এই জারণ বিজন বিক্রিয়াটা। বাট এটা মুখস্থ করে কিছু না ভাইয়া, বেসিকটা যদি বুঝো তাহলে তুমি নিজেই বের করতে পারবা, ঠিক আছে? তো ভালো করে বুঝো যে বিক্রিয়কে 5টা ক্লোরিন ছিল, 5টা ক্লোরিনের জারণ মান -1। উৎপাদেও 5টা ক্লোরিন ছিল, 5টা ক্লোরিনের জারণ মানগুলো বের করবো। যেমন এইখানে ছিল হচ্ছে ক্লোরিনগুলোর -1 × 3, এই যে -1 -1 -1, এই 2টা ক্লোরিনের জারণ মান ছিল 0 0 0। এখন তোমাকে দেখতে হবে কোন ক্লোরিনগুলোর জারণ মানের পরিবর্তন ঘটছে। চিন্তা করো যে ভাইয়া, যে এইখানে তুমি দেখতে পাচ্ছ এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই 3টা ক্লোরিনের জারণ মান ছিল -1, এইখানেও -1, এখানেও -1, এখানেও -1। তার মানে এই 3টা ক্লোরিনের জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই। বিক্রিয়কে যা ছিল উৎপাদেও তাই আছে। কিন্তু এমন 2টা ক্লোরিন আছে, যে যেমন এই 2টা, এমন 2টা ক্লোরিন আছে যাদের জারণ মানের পরিবর্তন ঘটছে। দেখো এখানেও -1, এখানে হয়েছে 0, এখানেও -1, এখানে হয়ে গেছে কি 0। তার মানে এই 2টা ক্লোরিনের জারণ মানের কি হয়েছে, এখানে পরিবর্তন ঘটছে। এই 2টা ক্লোরিনের জারণ মানের কি হয়েছে, এখানে পরিবর্তন ঘটছে। তার মানে এই 2টা ক্লোরিন এখানে যেহেতু জারণ মানের পরিবর্তন ঘটছে, তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তো এখন দেখো ফসফরাসের +5 ছিল, হয়ে গেছে +3। ফসফরাসের +5 ছিল, হয়ে গেছে কি +3। তার মানে কি তার পজিটিভিটি কমে গেছে না? আর পজিটিভিটি কমা মানে কি ইলেকট্রনের গ্রহণ, পজিটিভিটি কমে যাওয়া মানে কি ইলেকট্রনের গ্রহণ। তার মানে এইটার বিজারণ ঘটছে। এটার কি ঘটছে? বিজারণ। ফসফরাসের কি ঘটছে? বিজারণ। এখন কথা বলতে পারো যে ভাইয়া তাহলে জারণ কার ঘটছে? জারণ ঘটছে তার ক্লোরিনের। ক্লোরিনের ছিল -1, হয়ে গেছে 0। ক্লোরিনের ছিল -1, হয়ে গেছে কি 0। তার মানে কি তার নেগেটিভটা কমে গেছে। তো নেগেটিভিটি তোমার কমে যাওয়া মানে কি ইলেকট্রনের ত্যাগ। নেগেটিভিটি কমে যাওয়া মানে কি ইলেকট্রনের ত্যাগ। অর্থাৎ এখানে ইলেকট্রনের ত্যাগ মানে কি জারণ ঘটছে। ক্লোরিনের হচ্ছে এখানে কি হয়েছে? জারণ ঘটছে। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে ক্লোরিন ছিল তার জারণ মান -1, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে গেছে ক্লোরিন। ক্লোরিন তার জারণ মান ছিল -1, সে একটা ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান হয়ে গেছে কি ক্লোরিন মুক্ত অবস্থায় 0, তার জারণ মান হয়ে গেছে 0। 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান হয়েছে 0। 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা ক্লোরিনেরই জারণ মান কি হয়েছে 0। যেমন দেখো এখানে একটা ক্লোরিনের জারণ মান -1 ছিল, এখানে 0। আরেকটা ক্লোরিনের জারণ মান ছিল -1, এখানে কি হয়ে গেল 0। তো টোটাল 2টা ক্লোরিনের জারণ মান 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে কি Cl2। যেহেতু ক্লোরিন 2জন মিলে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, কাউকে না কাউকে তো সেই ইলেকট্রনগুলা গ্রহণ করতে হবে। কে নে? ফসফরাস। ফসফরাসের জারণ মান ছিল +5, সেই ফসফরাস সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে তার পজিটিভিটি হ্রাস করাইছে
এখানে হচ্ছে +3। তাহলে এখানে কাটাকাটি সরি, তাহলে এইখানে 2Cl মাইনাস প্লাস পি প্লাস 5 আর এইখানে Cl2 প্লাস পি প্লাস 3। এটা হচ্ছে তোমার জারণ অর্ধবিক্রিয়া, সরি, আর এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। এই পোর্শনটাকে আমি বলতেছি কি, এই পোর্শনটাকে আমি বলতেছি বিজারক, এটাকে বলতেছে হচ্ছে জারক। ওকে, তো এটা হচ্ছে আমার জারক, এটা হচ্ছে বিজারক। তো আলটিমেটলি এই হয়ে গেল আমার জারণ বিজারণ বিক্রিয়া। আর বলতে পারো যে ভাই এখানে দর্শকায়ন কোনটা, তুমি কিন্তু একটু যদি দেখো তাহলে দর্শকায়ন তুমি পেয়ে যাবে। এখানে দেখো 3টা ক্লোরিন, এইটা এইটা এইটা, এই 3টা ক্লোরিনের জারণ মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ তুমি বলতে পারো যে এই 3টা ক্লোরিন হচ্ছে এখানে দর্শক আয়ন, এই 3টা ক্লোরিনকে এখানে দর্শক আয়ন, যাদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই। তো এই 3টা ক্লোরিন কিন্তু এখানে দর্শক আয়ন। বাকি যে 2টা ক্লোরিন তাদের কিন্তু জারণ মানের পরিবর্তন ঘটছে। দেখো এখানে ছিল -1, এখানে হয়ে গেছে 0 0, এই যে 0 0 2টা ক্লোরিনের, আগে ছিল -1 এখন হয়ে গেছে 0, এখানে ইলেকট্রন ত্যাগ করছে। তো আমি যদি একটু সামারাইজ করি তাহলে এইটা, এই যে এই পোর্শনটুকু এইখানে যাবে বিজারণ, কারণ ফসফরাস এখানে ইলেকট্রন গ্রহণ করছে যার কারণে তার পজিটিভিটি কমে গেছে। আর এই পোর্শনটুকুকে আমি বলবো জারণ। কেন? কারণ এইখানে ক্লোরিনের -1 ছিল, হয়ে গেছে 0, তার মানে তার মাইনাসটি কি হয়েছে, কমে গেছে। যে মাইনাস কমা মানে কি, ইলেকট্রনের ত্যাগ, তার মানে এখানে জারণ ঘটছে। তো একটা ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো 2টা ক্লোরিন মিলে 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে Cl2। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা আরও কিছু জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। তাহলে চলো আমরা আলোচনা করে আসি। জারণ বিজারণের যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করবো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই একটা কমন একটা বিক্রিয়া। সচরাচর তুমি এই বিক্রিয়াটা বোর্ডে দেখতে পাবা, যে বোর্ড কোশ্চেনে চলে আসে। এবং পাশাপাশি এটা দেখবা যে তোমার খুবই কমন একটা বিক্রিয়া। দেখবা যে বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার, তারপর আবার তোমার বিভিন্ন উদাহরণে এই বিক্রিয়াটা তুমি দেখবা। তো এই বিক্রিয়াটা আমরা এখন সলভ করব। তো চলো আমরা একটু সলভ করি। যে এখানে দেখতে পাচ্ছ যে তোমার একটা বিক্রিয়া দেয়া আছে। তো সবার আগে কী করবো, যে এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা সেটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো সবার আগে জারণ মানগুলো লিখে নিব। তো যেমন এখানে ক্লোরিন আছে, এটা 0 মুক্ত অবস্থায়। এখানে ক্লোরিন একটা জারণ মান -1, 2টা জারণ মান -1 × 2, অর্থাৎ এখানে হবে -2। আর এইখানে অটোমেটিক্যালি কী হবে, +2, কারণ পুরা যৌগ যেটা নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, পুরো যৌগের জারণ মান হয়ে থাকে কত, 0। তাই একটা ক্লোরিনের -1, 2টারটা -2, আর তাহলে এফিটা অটোমেটিক্যালি কী হবে, +2। তো 2 থেকে 2 বাদ দিলে 0। আর এখানে ক্লোরিন হচ্ছে একটা -1, 3টাটা অটোমেটিক্যালি -1 × 3, অর্থাৎ -3। তো এটা অটোমেটিক্যালি কী হবে, +3। তো এখন দেখো আমি দেখতে পাচ্ছি যে ফেরামের জারণ মান ছিল +2, এখানে হয়ে গেছে +3, তার মানে জারণ মানের পরিবর্তন ঘটছে। ক্লোরিনের ছিল 0, এখানে হয়ে গেছে -1, জারণ মানের পরিবর্তন ঘটছে। এখন তোমাকে তার আগে একটু ফাইন্ড আউট করতে হবে ক্লোরিনগুলো নিয়ে, কারণ ক্লোরিনগুলো নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে। কি কন্ট্রোভার্সি? মানে এখানে আলোচনা কিছু আছে। যেমন দেখো এখানে ক্লোরিন -1 আছে, এখানে -1, তার মানে কি এই ক্লোরিনগুলোর জারণ মানের পরিবর্তন ঘটে না। আবার এইখানে দেখতে পাচ্ছি ক্লোরিনগুলোর জারণ মানের পরিবর্তন ঘটছে। এখন তোমাকে একটু সুন্দর করে ফাইন্ড আউট করে আনতে হবে, যেটা আমরা একটু আগে করেছিলাম, যে কোথায় কোথায় ক্লোরিনের জারণ মান এখানে পরিবর্তন হয় নাই। এগুলো যেমন এই বিক্রিয়কের টোটাল ক্লোরিন আছে কয়টা, 2 দোকানে 4টা, 2 6টা। তো 6টা ক্লোরিন আমরা বের করে আনি। তো লিখি আমরা এখানে যে ক্লোরিন -1, এখানে একটা ক্লোরিনের তো -1, 2টা ক্লোরিনের কত, -1 × 2 -2, 4টা ক্লোরিনের ক্লোরিন মান জারণ মান কত হবে, মোট -4। অর্থাৎ এখানে টোটাল কিন্তু ক্লোরিন আছে 4টা ক্লোরিন। তো একটা ক্লোরিনের -1, আরেকটা ক্লোরিনের -1, আরেকটা ক্লোরিনের -1, আরেকটা ক্লোরিনেরও -1, কিন্তু বাকি যে 2টা ক্লোরিন তাদের কিন্তু জারণ মান 0। ঠিক আছে, এখানে টোটাল 4টা ক্লোরিন আছে, যেই 4টা ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, যেমন এই যে 1 2 3 4। বাকি যে 2টা ক্লোরিন তাদের জারণ মান হচ্ছে 0 0। আর এখানে কিন্তু একটা ক্লোরিনের মান -1, 3টারটা -1 × 3 মানে -3,
আরও দুইটা আছে সামনে, টোটাল আছে 6টা ক্লোরিন, প্রতিটা ক্লোরিনের যার মানে কি -1। তাহলে আমরা এখানে লিখে ফেলি -1 -1 -1, এখানেও -1, এটাও -1, এটাও -1। তার মানে এখানে 6টা ক্লোরিনেরই জারণ মান -1, আর এখানে 6টার মধ্যে 4টা ক্লোরিনের জারণ মান -1 আর 2টা ক্লোরিনের জারণ মান কি 0, এই যে। ওকে, আর এই পোর্শনটুকু হচ্ছে আমার বিক্রিয়কের পোর্শন, এইটা হচ্ছে আমার বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ, এটা কি উৎপাদ। আর এখানে কোন দুইটা ক্লোরিনের জারণ মানে পরিবর্তন ঘটে না? এই দুইটা, এই যে এই দুইটা, কারণ এখানে ক্লোরিনে ছিল 0, এখানে হয়ে গেছে -1, এখানে ছিল 0, এখানে হয়ে গেছে -1। বাকি যে 4টা ক্লোরিন আছে তাদের কিন্তু তোমার জারণ মানে কোনো পরিবর্তন ঘটে না। দেখো এখানেও -1, এখানেও -1, তাদেরকে তুমি বলতে পারো দর্শকায়ন। বাকি যে দুইটা ক্লোরিন তাদের জারণ মানে পরিবর্তন ঘটছে। আচ্ছা, অনেক হয়ে গেল জারণ মানে পরিবর্তন নিয়ে আলোচনা। এখন দেখতে হবে জারণ মানের পরিবর্তন ঘটা মানে কি, ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তো এখন দেখতে হবে ইলেকট্রন আদান প্রদান তো হইলো, মানে এখানে জারণ বিজারণ বিক্রিয়া হবে। তো এখন কোথায় জারণ ঘটবে, কোথায় বিজারণ ঘটবে, সেটা নিয়ে এখন তোমাকে আলোচনা করতে হবে। তো জারণ কোথায় ঘটছে একটু দেখি। আয়রন ছিল +2, হয়ে গেছে +3, মানে কি সেখানে তোমার পজিটিভিটি বৃদ্ধি পাইছে, +2 থেকে +3 পজিটিভিটি বৃদ্ধি মানে কি ইলেকট্রনের ত্যাগ। আর এখানে ছিল -1, আর এখানে এখানে হয়ে গেছে ক্লোরিনের ছিল 0, এখানে হয়ে গেছে কি -1। তার মানে কি নেগেটিভিটি বাড়ছে, নেগেটিভিটি বাড়া মানে কি ইলেকট্রনের গ্রহণ। আগে 0 ছিল, আগে নেগেটিভ ছিল না, এখন নেগেটিভ হয়েছে, মানে কি নেগেটিভিটি বাড়ছে। নেগেটিভিটি বাড়া মানেই কিন্তু ইলেকট্রনের গ্রহণ হয়েছে, অর্থাৎ এখানে বিজারণ ঘটছে। তাহলে আমি এক কথায় দেখো এই সাইডটুকু, এখানে এই পোর্শনটুকুকে বলতে পারি যে ইলেকট্রনের বিজারণ ঘটছে, 0 থেকে -1 বিজারণ। আর এই পোর্শনটুকুকে, এই যে এতটুকুকে আমি বলতে পারি জারণ। কেন জারণ ঘটলো? কারণ এখানে +2 +3। ওকে, তো আমি প্রথমে জারণটা লিখে ফেলি সাথে সাথে, যে Fe ছিল +2, একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে Fe3+। তো জারণ বিজারণ বিক্রিয়া করার সময় সমতাকরণটা মাস। সমতাকরণ মানে কি, বিক্রিয়কে যা থাকবে উৎপাদেও তাই থাকবে। তো সমতাকরণটা সবাই করে ফেলবা। যদি প্রশ্নে না দেয়া থাকে তাও চেক করে নিবা যে সেটা সমতা আছে কিনা, যদি না থাকে করে নিতে হবে, না করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়েছে। Fe ছিল কয়টা? 2টাই, যে দেখো সামনে 2 সামনে 2, তাহলে 2টা Fe 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে 2Fe3+। ওকে, একটা Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেল তোমার Fe3+, তাহলে 2টা Fe2+, 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে Fe3+। এখন আসি ক্লোরিন। ক্লোরিনের ছিল 0, হয়ে গেছে কি -1, তাহলে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে ক্লোরিন মাইনাস, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে 2Cl-। শেষ, যতগুলো ইলেকট্রন ত্যাগ ততগুলো ইলেকট্রন গ্রহণ, এটা কাটাকাটি যাবে, ফলে এখানে থাকবে 2Fe2+ + Cl2, 2Fe3+ + 2Cl-। তো এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে আমার জারণ অর্ধবিক্রিয়া, বুঝতে পারতেছো? জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। আর এই প্রশ্নটুকে আমি বলি বিজারক। জারণ ঘটে তার নাম বিজারক। যা বি আমরা পড়ছি না, যার জারণ ঘটে সেই বিক্রিয়কটাকে আমি বলি বিজারক, আর যার বিজারণ ঘটে তাকে আমরা বলি জারক, উল্টা নাম আর কি। আর এখানে দর্শকায়ন হচ্ছে এই ক্লোরিনগুলা যাদের জারণ মানে কোনো পরিবর্তন ঘটে নাই। আর এটা যুগপৎ ঘটনা, কারণ একই সাথে ইলেকট্রন ত্যাগ একই সাথে ইলেকট্রন গ্রহণ হয়েছে। তো এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। মোটামুটি 5 টাইপের জারণ বিজারণ বিক্রিয়া দেখে নিয়েছি। মূলত সবগুলো একই টাইপের, মূলত সব বিক্রিয়াগুলো কি একই টাইপের, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। এখন তোমাদের আমি কিছু টাস্ক দিয়ে দিব, অর্থাৎ কিছু জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে দিব, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। নিজেরা প্র্যাকটিস করে, এই যে এটা নোট করতেছো না তোমরা, পুরো লেকচারগুলি তো নোট করতেছো, তো নোটের পাশাপাশি ওই যে টাস্কটা দিব, এক্সাম্পলটা দিব, ওইটাও তোমরা নোটের সাথে রেখে দিবা। ওইটা করে সলভ করে
নোটের সাথে রেখে দেবে। ওকে, তো এখন আমি তোমাদের কিছু টাস্ক দিয়ে দিচ্ছি, তো টাস্কগুলো সবাই অবশ্যই ফিল আপ করে ফেলবা। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের লেকচার 2 জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা। আমাদের পরবর্তী লেকচার 3 থাকবে লাসাতেলিয়ার নীতি নিয়ে আলোচনা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।